করা যাক সবাই। আমার ধারণা শুরু মোটামুটি তো, আর যারা জয়েন করবেন। নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আলোচনা সভায়। অনেকে মনে করেন সংরক্ষণ একটি ইতিবাচক পদক্ষেপ। যতদিন না সমাজের একটি নির্দিষ্ট অংশ সামাজিক অর্থনৈতিক বৈষম্য থেকে মুক্তি পাচ্ছে, ততদিন এই ব্যবস্থা বহাল রাখা উচিত। আবার অনেকেই মনে করেন যে সংরক্ষণ হলো একটি রাষ্ট্রীয় প্রায়শ্চিত্ত ও ক্ষতিপূরণ। কিছু জনগোষ্ঠী একটি নির্দিষ্ট পরিচিতির কারণেই দীর্ঘকাল ক্ষমতাবান জনগোষ্ঠীর হাতে বৈষম্যের শিকার, এবং সেই কারণেই সমাজের বিভিন্ন স্তরে তাদের প্রতিনিধিত্ব স্বাভাবিকের চেয়ে কম। তাই ঐতিহাসিকভাবে বঞ্চিতদের জন্য কিছু বাড়তি সুযোগ সুবিধা প্রদান করা রাষ্ট্রের অবশ্য কর্তব্য। সংরক্ষণ নিয়ে বলতে গিয়ে কেউ একজন বলেছিলেন যে, মনে করা যাক একটা পাঁচিল ঘেরা জমির মধ্যে একটা বাড়ি, সেই বাড়িতে বাস করছে সমৃদ্ধি আর উন্নয়ন। কিছু মানুষ আছে পাঁচিলের ভিতরে আর কিছু মানুষ আছে পাঁচিলের বাইরে। সংরক্ষণ হলো পাঁচিলের গেটটুকু খুলে দেওয়া, যাতে বাইরের মানুষেরাও ভিতরে আসতে পারে। আর শুধু গেটটুকু খোলাটাই নয়, খুলে দিতে হবে বাড়ির সকল দরজা জানলাও। অর্থাৎ ছড়িয়ে দিতে হবে সবার জন্য শিক্ষা, স্বাস্থ্য ও উপযুক্ত গণবন্টন ব্যবস্থা। তাহলেই আমরা সংরক্ষণের মাধ্যমে আমাদের বৃহত্তর অভীষ্ট লক্ষ্যে আগামী দিনে পৌঁছাতে পারব। আজকের সন্ধ্যার আলোচ্য বিষয় সংরক্ষণ ও ন্যায্যতা। আর এই বিষয় নিয়ে বলবার জন্য যিনি আজ আমাদের মাঝখানে উপস্থিত হচ্ছেন, তিনি হলেন শ্রী অমিতাভ গুপ্ত। শ্রী অমিতাভ গুপ্ত পেশায় একজন সাংবাদিক। তার লেখা উত্তর সম্পাদকীয় প্রবন্ধ পড়েন না এমন পাঠক খুব কমই আছেন। অমিতাভ বাবু জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির অর্থশাস্ত্র নিয়ে স্নাতকোত্তর স্তরে লেখাপড়া করেছেন। এখন পিএইচডি গবেষণা কাজ করছেন ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ, কলকাতায়। বিগত ১.৫ দশক ধরে তিনি আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয় দপ্তরে কর্মরত। সামাজিক ন্যায্যতা, সম্প্রীতি, গণতান্ত্রিক অনুশীলনের মতো বিষয়ে তার বিশেষ আগ্রহ। আনন্দ পাবলিশার্স থেকে ২০১৯ সালে প্রকাশিত তার প্রবন্ধের সংকলন লজ্জাটুকুই ভরসা বাংলায় জ্ঞান চর্চা ও রাজনৈতিক সামাজিক সঞ্চালনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোজন। আজকের সন্ধ্যায় আমাদের সঙ্গে কথা বলবার মতো সময় বের করার জন্য অমিতাভ বাবুর কাছে আমরা প্রচন্ড কৃতজ্ঞ। ধন্যবাদ, আপনি শুরু করতে পারেন। ধন্যবাদ অনন্যা, আমায় বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আজকে এখানে কুমারদার সঙ্গেও কথা হচ্ছিল, তাতে আমি যেটা ভাবছি যে আমি কিছু কথা সংরক্ষণ, ন্যায্যতা ইত্যাদি আমার মাথায় যা ঘোরে কিছু কথা, সেগুলো আমি বলি যে খুব যে একটা স্ট্রাকচার্ড ওয়েতেও বলবো তাও হয়তো না, কিন্তু আমি আগ্রহী যে এখানে বাকি যারা আছেন তারা যদি আমার বলার সঙ্গে সঙ্গে তাদের কথাগুলো বলেন এবং এটা যদি একটা প্রপার আলোচনার জায়গায় যায়, মানে একতরফা বলার চেয়ে, তাহলে খুব ভালো হয়। এবং আরেকটা, অনন্যা যখন শুরুতেই বললেন যে সংরক্ষণের প্রশ্নটা নিয়ে খুব সামাজিক একটা বিতর্ক রয়েছে যে সংরক্ষণ ন্যায্য না অন্যায্য, আদৌ দরকার না দরকার নেই, কাজে আমি একটা নির্দিষ্ট জায়গা থেকে কথা বলবো। কিন্তু আমি মানে এখানে অনেকেই আমার সঙ্গে একমত হবেন, কেউ কেউ আমার সঙ্গে একমত হবেন না। যারা একমত হবেন না তারা যদি কেন একমত হচ্ছেন না তাদের দৃষ্টিভঙ্গিটা বলেন এবং একটা যদি বিতর্কে এনগেজ করা যায়, তাহলে সেটা আমার মনে হয় খুব একটা যুক্তিগ্রাহ্য অনুশীলন হবে। তো এইটা বলে আমি যেটুকু বলবো ভেবেছি সেটুকু শুরু করি। তো আজকে বিষয় হলো সংরক্ষণ ও ন্যায্যতা। এইবার যদি একটা উল্টো দিকের প্রশ্ন থেকে আরম্ভ করি, বলি যে সংরক্ষণ কি আদৌ ন্যায্য নাকি সংরক্ষণ এটা অন্যায্য ব্যাপার? এইবার সংরক্ষণের যারা বিরোধিতা করেন তাদের একটা সংগঠনের নাম আমার সারাক্ষণ খুব মনে পড়ে, তাদের নাম হলো ইউথ ফর ইকুয়ালিটি। অর্থাৎ তাদের বক্তব্য হলো, এটা শুধু তাদের না, সংরক্ষণ বিরোধীদের বেশিরভাগেরই বক্তব্য হলো যে সংরক্ষণ করে একটা সমতার জায়গা সরকার নষ্ট করে দিচ্ছে। অর্থাৎ তফসিলি জাতি, জনজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষ, এদের জন্য যে কিছু মানে শিক্ষা প্রতিষ্ঠানে কিছু আসন, সরকারি চাকরির ক্ষেত্রে কিছু চাকরি যে আলাদা করে সংরক্ষণ করে সরিয়ে রাখা হচ্ছে, তাতে তারা মনে করেন যে একটা সমান প্রতিযোগিতার জায়গা নষ্ট হচ্ছে। অর্থাৎ এইবার যে কোনো জিনিস যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়,
মানে যদি একটা বন্টনের সমতা থাকে, তাকে তো আমরা ন্যায্য বলবো। কাজেই যদি প্রশ্নটা যদি এই জায়গা থেকে কেউ তোলেন যে সংরক্ষণ তো এই সমতাটাই নষ্ট করছে, যে ইকুয়ালিটি নষ্ট করছে, তাহলে সংরক্ষণ কি করে ন্যায্য হয়? তো আমাদের এই এই প্রশ্নটার সঙ্গে এনগেজ করতেই হয়, সারাক্ষণ এই প্রশ্নটার সঙ্গে এনগেজ করতে হয়। কাজে আমি চেষ্টা করব এই প্রশ্নটাকে একটা যুক্তিগ্রাহ্য উত্তরের দিকে নিয়ে যাওয়ার। আমি মূলত তিনটে প্রশ্ন আমার মাথায় সংরক্ষণ নিয়ে ঘোরে। একটা হলো এই সংরক্ষণ বস্তুটি অন্যায্য কিনা। দ্বিতীয় যে প্রশ্নটা সারাক্ষণ ওঠে যে সংরক্ষণের ফলে ইকোনমিক এফিসিয়েন্সি, যেটা যে আর্থিক কুশলতা, অর্থাৎ যে কোনো মানে আর্থিক কুশলতা, সেটা নষ্ট করে দিচ্ছে। এইবার প্রশ্নটা হলো যে আর্থিক কুশলতা, ইকোনমিক এফিসিয়েন্সি আর ন্যায্যতা, এই দুটো জিনিস কি পরস্পর বিরোধী? অর্থাৎ সংরক্ষণ যদি আদৌ ন্যায্য হয়, আমরা যদি সংরক্ষণকে ন্যায্য বলে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সেই ন্যায্যতার সঙ্গে কি ইকোনমিক এফিসিয়েন্সির একটা চরিত্রগত বিরোধ রয়েছে, যেটাকে ওভারকাম করা যায় না? অর্থাৎ ন্যায্য সংরক্ষণ করতে গেলে ইকোনমিক এফিসিয়েন্সিকে আমাদের বিসর্জন দিতে হবে অন্তত খানিক দূর। এবং তৃতীয় প্রশ্ন, মানে যেই প্রশ্নটা থেকে আজকের কথা বলার প্রস্তাবটা এসেছিল, যে জাতের ভিত্তিতে না হয়ে যদি আর্থিক অনগ্রসরতার ভিত্তিতে সংরক্ষণ হয়, সেটা কি অধিকতর ন্যায্য? তো এই সংরক্ষণ নিয়ে এই তিনটে প্রশ্নগুলোকে অনেক দিক দিয়ে দেখা সম্ভব। মানে এটা ঘটনা যে এই প্রশ্নগুলোকে যে যে দিক দিয়ে দেখতে চান দেখতে পারেন। আমি এই প্রশ্নগুলোকে ন্যায্যতার জায়গা থেকে দেখার চেষ্টা করি। কাজেই যদি প্রথম প্রশ্নটায় ঢুকি, যে সংরক্ষণ কি আদৌ ন্যায্য, সেই মানে সংরক্ষণ ন্যায্য কিনা, সেই প্রশ্নটাতে যেতে গেলে আগে একটু আমাদের ভাবা দরকার যে ন্যায্যতা বস্তুটা কি, ন্যায্যতা কাকে বলে। আমাদের সবারই মানে, এবং ঘটনা হলো যে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ন্যায্য, কোনটা অন্যায্য, তার একটা ধারণা, যদি কোনো তাত্ত্বিক ধারণা নাও হয়, তার একটা ইনটুইটিভ ধারণা আমাদের প্রত্যেকের মধ্যেই তো থাকে, যে এটা অন্যায় হচ্ছে, এটা অন্যায্য হচ্ছে, বা এইটাই ন্যায্য কাজ। কাজেই আমাদের যদি একটু ভাবি যে ন্যায্যতা বস্তুটা কি, সেটা নিয়ে যদি একটু ভাবি, তো অমর্ত্য সেন তার আইডিয়া অফ জাস্টিসে একটা উদাহরণ দিয়েছিলেন। বলছেন যে একটা জায়গায় তিনটে বাচ্চা আছে, তাদের মধ্যে মানে শুধু সেই তিনটে বাচ্চাকে নিয়েই আমরা তার চারপাশে কিছু দেখবো না, শুধু তিনটে বাচ্চাকেই দেখবো। তো তাদের মধ্যে একজন একটা বাঁশি বানিয়েছে। এইবার দ্বিতীয় বাচ্চাটা, সে ভারী গরিব, তার আর কোনো খেলনা নেই। যে বাঁশি বানিয়েছে তার অন্য খেলনা ইত্যাদি আছে, এবং সে বাঁশি বাজাতেও খুব একটা ভালো পারে না, মানে খুব ভালো পারে না। দ্বিতীয় বাচ্চাটি, তার অন্য কোনো খেলনা নেই, সেও খুব ভালো বাঁশি বাজাতে পারে না। আর তৃতীয় একটি বাচ্চা, তার অন্য খেলনা আছে, কিন্তু সে অসম্ভব ভালো বাঁশি বাজায় আর কি। তো এইবার এই তিনজন বাচ্চার মধ্যে বাঁশিটা কাকে দিলে সেটা সব থেকে ন্যায্য হয়, এটা যদি প্রশ্ন হয়, তাহলে এইবার একজন কেউ বলতে পারেন যে যে বাঁশিটা বানিয়েছে, যে ছেলেটা বা মেয়েটা, সে বাজাতে পারুক না পারুক, তার অন্য খেলনা থাকুক না থাকুক, বাঁশিটা সে বানিয়েছে, সেই কারণেই বাঁশিটা তার প্রাপ্য, এইটা ন্যায্য। আরেকজন কেউ বলতে পারেন যে না, তা কেন, যার ওর তো অন্য খেলনা আছে, ও বানালেই বা কি হয়েছে, যার কিছুই নেই এটা তাকে দাও, তাহলে তার একটা কিছু হয় খেলার মতো, তো এইটা ন্যায্য। মানে আর তৃতীয় কেউ বলতে পারেন যে না, যে বানিয়েছে বা যার নেই, এগুলো কোনো বিচার্য হতে পারে না। বাঁশির তো একটা নিজস্ব কাজ আছে, সেটা হলো সুরে বাজা, ফলে যে ওটা সুরে বাজাতে পারবে, বাঁশিটা তার কাছে গেলে সেটা সব থেকে ন্যায্য হয়। এইবার কথাটা হলো যে এর মধ্যে কোনটা ন্যায্য কোনটা অন্যায্য, এই এটা বলা খুব মুশকিল। অর্থাৎ বরং তার থেকে বরং এখানে যেটা আমাদের বোঝার, সেটা হলো ন্যায্যতার কোনো একক ধারণা নেই। ন্যায্যতাটা মানে কি বলবো, এটা প্লুরাল, যে অনেক কিছু ন্যায্য হতে পারে। আমরা কোন জায়গা থেকে দেখছি সেইটাই হলো প্রশ্ন, যে ন্যায্যতা প্রশ্নটাকে আমরা কোন দিক থেকে দেখি। তা এইবারে কিন্তু একটা একটা অন্য জিনিস আছে, যে আমরা যখনই ন্যায্যতার কথা, এই উদাহরণটাতেই যেমন, যে একজন বলছে যে যে বানিয়েছে এটা তার থাক, একজন বলছে যার কিছু নেই তার থাক, আর একজন বলছে যে বাজাতে পারে এটা বাঁশিটা তার থাক। কিন্তু এই তিনটে
তিনটে আলাদা আলাদা ন্যায্যতার কথা বলে, কিন্তু এইটার মধ্যে একটা কমন ধারণা আছে যেটা সবার মধ্যে, সেটা হলো যে সেটাই ন্যায্য যেটা ফেয়ার। এই আচ্ছা, অনির্বাণ দা, ফেয়ারনেস এর বাংলা কি করেছিলেন? আমরা করেছিলাম নীতি ও ন্যায্যতার অনুবাদের সময় সমদর্শিতা, সকলের প্রতি সমান দৃষ্টি। থ্যাংক ইউ। হ্যাঁ, অর্থাৎ কোনো জিনিসকে ন্যায্য হতে গেলে সেটা সমদর্শী হতে হবে। এবং এইটা যদি আমরা এবার যে ন্যায্যতা বিধানের দায়িত্ব যদি রাষ্ট্রের বলে ধরি, তাহলে এই এই মানে রাষ্ট্রের উপর দায়িত্ব পড়ে যে রাষ্ট্র তার সকল নাগরিকের প্রতি সমদর্শী হবে, রাষ্ট্রের কোনো পক্ষপাত থাকবে না। এইবার এই জায়গাটায় এসে যদি আমি বলি ন্যায্য সেটাই যেটা রাষ্ট্র কোনো পক্ষপাত করছে না, তাহলে তো সঙ্গে সঙ্গে তাহলে আমি প্রথম যে প্রশ্নটা দিয়ে কথা বলতে আরম্ভ করেছিলাম যে সংরক্ষণ যদি কিছু লোককে আলাদা করে তাদের জন্য যদি রাষ্ট্র চাকরির ব্যবস্থা করে, কি ওটা ফোন করছে, সরি, হ্যাঁ, কিছু লোকের জন্য যদি রাষ্ট্র আলাদা করে সংরক্ষণ করে রাখে, তাহলে তো সেটা সমদর্শিতা হচ্ছে না বলেই মনে হয়। তাহলে সংরক্ষণকে কি করে ন্যায্য বলবো? অর্থাৎ মানে আমাদের এখানে এসে আটকালুম যে তাহলে তো রাষ্ট্র বৈষম্য করছে। এবার তাহলে আমাদের ভাঙতে হয় যে রাষ্ট্র বৈষম্য আদৌ করছে কি করছে না এই সংরক্ষণের মাধ্যমে। এইবার আমি বৈষম্য যদি বলি, বৈষম্যের উল্টোটা কি? মানে বৈষম্যের উল্টোটা তো সমতা, মানে রাষ্ট্র সবার প্রতি সমতা বিধান করবে। এবার প্রশ্নটা হলো কিসের সমতা, মানে কিসের বন্টনের ক্ষেত্রে সমতা হবে? কেউ বলতে পারেন যে এটা মার্জিনাল ইউটিলিটির সমতা। এইটা অল্প একটু ইকোনমিক্স এর কথা বলবো, মানে এই একবার আর কখনো বলবো না, কিন্তু সেটা হলো মার্জিনাল ইউটিলিটি হলো যে ধরুন যে বলছি যে আমি আজকে যা আমার কাছে আছে যে উপভোগ, তার থেকে যদি আমি 1 ইউনিট বেশি আমি পাই, তাতে আমার ইউটিলিটির পরিমাণ যতটুকু বাড়বে ততটুকু হলো আমার মার্জিনাল ইউটিলিটি। এইবার মানে রাষ্ট্র চাইতেই পারে যে সবার মার্জিনাল ইউটিলিটি সমান করব, রাষ্ট্র ওয়েলফেয়ারের সমতা চাইতে পারে, অথবা বলতে পারে আয়ের সমতা, অর্থাৎ সব নাগরিকের সমান আয় হবে, যে রাষ্ট্র সবাইকে সমান আয়ের ব্যবস্থা করে দেবে। অথবা যদি আমরা বলি যে যার যতটুকু প্রয়োজন রাষ্ট্র তাকে ততটুকু দেবে, মানে মার্কসের মতো যে মানে টু ইচ অ্যাকর্ডিং টু নিড, সেটাও তো একটা সমতার দর্শন হতে পারে। অথবা মানে যেটা অমর্ত্য সেন বলেছেন যে সক্ষমতা, অর্থাৎ মানে যেটা কেপেবিলিটি, আমি তার ব্যাখ্যা এখন যাচ্ছি না, কেপেবিলিটির সমতা হতে পারে। অথবা রলস যাকে বলছেন প্রাইমারি গুডস, অর্থাৎ লিবার্টি, হ্যাঁ, ডেমোক্রেটিক রাইটস ইত্যাদির সমতা হতে পারে। অথবা সুযোগের সমতা হতে পারে, মানে যেই সুযোগের সমতা নিয়ে এই সংরক্ষণের বিতর্কটা যেই সুযোগের সমতা নিয়ে চলে, যে অর্থাৎ সব নাগরিকের জন্য সমান সুযোগের ব্যবস্থা আছে কিনা। তো আমরা মানে সবকটা সমতা মানে বিভিন্ন ধরনের যে সমতার কথা বললাম, সবকটা নিয়েই কথা বলা যায়। আমরা এখানে যেহেতু সংরক্ষণ নিয়ে কথা বলছি, সেহেতু সুযোগের সমতা নিয়ে কথা বললে সুবিধে। তো এইবার প্রশ্ন হলো মানে রাষ্ট্র সুযোগের সমতা করে দেবে। এবার যদি বলি যে সুযোগের সমতার চেহারাটা কিরকম, মানে কেউ বলতে মানে যেটা এই যারা সংরক্ষণ বিরোধী তারা বলেন, যারা ক্যাপিটালিজম পন্থী তারাও বলেন যে সুযোগের সমতা হলো সেটা যে সব প্রতিষ্ঠানে সবার সমান অধিকার থাকবে, অর্থাৎ কোনো চাকরি বা কোনো কাজ এরকম থাকবে না যেটা কোনোভাবে কোনো রকম পরিচিতির ভিত্তিতে কারোর প্রতি বৈষম্য করা হবে, অর্থাৎ লিঙ্গ পরিচিতি, বর্ণ পরিচিতি ইত্যাদি কোনো পরিচিতির ভিত্তিতে কারোর প্রতি কোনো বৈষম্য করা হবে না। এইটা মানে এটাকে এই ডিস্ট্রিবিউটিভ জাস্টিসের তত্ত্বে এটাকে বলবে ফর্মাল ইকুয়ালিটি অফ অপরচুনিটি। অর্থাৎ মানে এইবার তার মানে কি যে আমি দেখবো না, রাষ্ট্র দেখবে না যে কেউ তফসিলি জনজাতিভুক্ত কিনা, কেউ তফসিলি জাতিভুক্ত কিনা, কেউ অনগ্রসর জাতিভুক্ত কিনা, কিন্তু রাষ্ট্র বলবে যে না সবার সমান, মানে একজন ব্রাহ্মণ যে প্রজন্মের পর প্রজন্ম সুবিধে পেয়েছে এই বর্ণ ব্যবস্থার, তার এবং একজন তথাকথিত নিম্নবর্ণের মানুষের সমান অধিকার, যে যোগ্যতা থাকলে যার যোগ্যতা সর্বাধিক সে চাকরি পাবে। এইবার এই এই কথাটার মধ্যে যে একটা গোলমাল আছে সেটা খুব এভিডেন্ট, মানে এটা খুব ব্যাখ্যা না করলেও চলে, একটুখানি বলি।
যে যোগ্যতা তো আকাশ থেকে পড়ে না, যোগ্যতা অর্জনের জন্য তো অনেক জিনিস লাগে। যোগ্যতা অর্জনের জন্য আমার বাবা মার আর্থিক অবস্থা, বাবা মার শিক্ষাগত যোগ্যতা, তাদের মানে সমাজ তাদের কতটা বাধা দিচ্ছে, আমার পরিবারকে কতটা বাধা দিচ্ছে ইত্যাদি, আমি কোথায় থাকি ইত্যাদি, মানে হাজার রকম প্রশ্ন আছে যেটা আমার যোগ্যতাকে নির্ণয় করে। কাজেই মানে শুধু যোগ্যতার ভিত্তিতে বললে, মানে ধরুন একটা জিনিস বলি যে এক মানে কেউ বললো যে একটা দেশ যেখানে তার একমাত্র কাজ হলো সম্মাননীয় কাজ হলো সেনাবাহিনীতে চাকরি করা। এবার এটা ধরুন মধ্যযুগের কথা, যেখানে খুব নাইট টাইটদের মতো ব্যাপার, যে ঘোড়ায় চড়ে তরোয়াল খেলিয়ে যুদ্ধ করতে পারার মতো অবস্থা। এবার বলা হলো যে এটা সবার জন্য, শুধু অভিজাত পরিবারের ছেলেমেয়েদের জন্য, ছেলেদের জন্য ছিল আগে, তার বদলে এটা খুলে দেওয়া হলো যে সব পরিবারের সব ছেলে মেয়ে সবার জন্য এটা করা হলো। কিন্তু সবাই কি পাবে? মানে যোগ্যতা, কারণ তাকে তো শিখতে হবে যে সেই ঘোড়ায় চড়া, সেই তলোয়ার খেলানো, তার তাকে মানে তাকে সেই সুযোগটা সামাজিক কাঠামো দিয়েছে কিনা সেটা তো মস্ত প্রশ্ন। এবার সংরক্ষণের গল্পটাও এখানে এসে আটকে, মানে যদি বলি যে সংরক্ষণের দরকার নেই, সবার জন্য সমান সুযোগ থাক, তাহলে এইখানে যে আটকে যাবে অনেকে, মানে সেটা কার্যত বলার দরকার নেই। কিন্তু কথা হলো যে এই যে যেটা ফর্মাল ইকুয়ালিটি অফ অপরচুনিটি বলছি, অর্থাৎ সবার জন্য সমান ভাবে খোলা, হ্যাঁ, এইটা কি খুব উড়িয়ে দেওয়ার মতো একটা বস্তু? মানে আমি যদি এক সপ্তাহ আগেও বলতাম, আমি হয়তো বলতাম যে হ্যাঁ, এ কোনো কাজের কথা না। কিন্তু দুটো উদাহরণ দিই, তাহলে মনে হবে যে এটা ততটাও বোধহয় উড়িয়ে দেওয়ার মতো বস্তু না, কিন্তু এর ওপর ইমপ্রুভমেন্ট দরকার। উদাহরণ, 1 নম্বর উদাহরণটা হলো তালিবান। এই যে আফগানিস্তানে তালিবানরা সমস্ত দখল করে নিয়ে বসলো, ফলে মেয়েদের জন্য যে সিভিয়ার রেস্ট্রিকশনস আরম্ভ হলো, তাতে সেই মানে ফর্মাল ইকুয়ালিটি অফ অপরচুনিটি, যে ছেলে মেয়ে নির্বিশেষে কাজ পাবে, সেটুকুও নষ্ট হয়ে গেল। আর অন্য তালিবানের উল্টো দিকের উদাহরণ হলো বিজেপি, ভারতের বিজেপি। এইবার যদি গোলওয়ালকারের দর্শনে, গোলওয়ালকারের মতামতে আমাদের দেশ চলে, যেটা বিজেপি থাকলে অদূর ভবিষ্যতে চলবে, আরো বেশি চলবে বলেই আশঙ্কা, তাহলে গোলওয়ালকার বলছেন তার পাঞ্চ অফ থটসে যে মুসলমানদের বা অন্যান্য সংখ্যালঘুদের যদি ভারতে থাকতে হয়, তাহলে তাদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে হিন্দুদের আধিপত্য মেনে থাকতে হবে। অর্থাৎ মানে যদি এই বিজেপির আদর্শ চলে, তাহলে হিন্দুদের জন্য যে সুযোগ থাকবে, অন্যান্যদের জন্য সে সুযোগ থাকবে না। এবং অনুমান করা যায় যে হিন্দুদের মধ্যেও আবার যে যারা তথাকথিত নিম্নবর্ণ, তাদের জন্য সুযোগ থাকবে না, অর্থাৎ যে আদর্শ মনুবাদী ব্যবস্থা তা হবে। অর্থাৎ এই যে ফর্মাল ইকুয়ালিটি অফ অপরচুনিটি যেটা আছে, সেইটে খুব কাজের জিনিস না হলেও, মানে সেটা না থাকলে একটা ভয়ঙ্কর অবস্থা যে হতে পারে, এইটা মনে রেখে তারপরে পরের তর্কে যাওয়া ভালো। তো এইবার যদি আমরা বলি যে ফর্মাল ইকুয়ালিটি অফ অপরচুনিটি দিয়ে খুব বেশি কিছু হচ্ছে না, মানে বোধহয় কারোর একটা শব্দ আসছে বোধহয়। শুভদীপ দা, একটু মিউট করে থাকো। তোমার হোস্ট, তুমি তো হোস্ট, তুমি পারবে মনে হয় মিউট করে দিতে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হয়েছে। হ্যাঁ, তো উল্টো দিকটা হলো যে তাহলে মানে এই যে সুবিধে, যে বাপ মার পয়সা আছে, পরিবারের ক্ষমতা আছে, তার ফলে কিছু ছেলে মেয়ে এগিয়ে থাকবে, এই সুবিধেটা সম্পূর্ণ নাকচ করে দিতে পারে রাষ্ট্র। রাষ্ট্র বলতে পারে যে বাবা মার সম্পত্তিতে সন্তানের কোনো অধিকার নেই, অর্থাৎ বাবা মার যেই প্রসপারিটি থাকুক না কেন, সন্তানের শিক্ষায় বা প্রশিক্ষণে তা ব্যবহার করা যাবে না। এমনকি বাবা মার যে সোশ্যাল নেটওয়ার্ক, সেটাও সন্তান ব্যবহার করতে পারবে না। অর্থাৎ মানে কোনো স্টেট যদি চায়, মানে যে খুব সমদর্শী স্টেট, যে তার এইরকম একটা স্টেট হলে কিন্তু আর সংরক্ষণের দরকার নেই, যে স্টেটটার চেহারা এরকম হবে যে সন্তানের জন্মের পর রাষ্ট্র তাকে নিয়ে যেতে পারে, নিয়ে গিয়ে সবাইকে একরকম ভাবে প্রশিক্ষণ দিতে পারে। তাতেও ইনইকুয়ালিটি হয়তো থাকবে, কিন্তু রাষ্ট্র তাদের সমানভাবে প্রশিক্ষণ দিতে পারে, সমান অ্যাসপিরেশন তৈরি করার চেষ্টা করতে পারে। কিন্তু এইটা করতে গেলে যেটা হবে, এইটা রাষ্ট্রের চেহারা একটু দানবীয় হতে হবে, যে কারোর বাড়িতে বাচ্চা হওয়া মাত্র রাষ্ট্র এসে তাকে নিয়ে যাচ্ছে, অথবা যদি নিয়ে নাও যায়, খুব কঠোর নিষেধাজ্ঞা জারি করছে যে
কোনোভাবে তার পারিবারিক সম্পদ, তার শিক্ষায়, তার প্রশিক্ষণে, তার স্বাস্থ্যে কিছুতে কাজে লাগানো যাবে না, কোন যা করবার রাষ্ট্রই করবে পুরোটা, এটার মধ্যেও একটা কঠোরতা আছে। কাজেই এর একটা মাঝামাঝি রাস্তা বার করা যায়। সেই মাঝামাঝি রাস্তাটা কিরকম, যে রাষ্ট্র বললো যাদের সামর্থ্য আছে তারা নিজেদের মতো করুক, যাদের সামর্থ্য নেই তাদের জন্য রাষ্ট্র করবে। অর্থাৎ তাদের প্রশিক্ষণ, মানে যে বাবা মা পারছে করতে, তারা যত দূর অব্দি করবে সর্বোচ্চ স্তর, তত দূর অব্দি বাকিদের জন্য রাষ্ট্র করবে। এরকম যদি একটা ব্যবস্থা হয় তাহলে একটা ইকুয়ালিটি তৈরি হতে পারে। এইবার এই ব্যবস্থাটা অব্দি আসতেও কিন্তু সংরক্ষণের খুব প্রয়োজন নেই। কারণ যদি মানে বাবা মা যা করছে রাষ্ট্র যদি ঠিক সেগুলোই ম্যাচ করিয়ে করে দিতে পারে, তাহলে কেউ বলতেই পারে যে ওই তো ওখানে সমতা বিধান হচ্ছে, তাহলে আর রাষ্ট্রের মানে সংরক্ষণের প্রয়োজন কি। এইবার এই যে সুযোগের সাম্যের কথা বলছি, যেটাকে তত্ত্বে বলবে সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটি অফ অপরচুনিটি, সেই ক্ষেত্রে একটা শর্ত আছে। শর্তটা হলো যে সুযোগ মানে ইকুয়াল নেটিভ ট্যালেন্ট, মানে নিজের ভেতরের যে ক্ষমতা সেইটে, এবং ইকুয়াল অ্যাম্বিশন, যা উচ্চাকাঙ্ক্ষা, সমান ক্ষমতা এবং সমান উচ্চাকাঙ্ক্ষার দুজনের ক্ষেত্রে সুযোগের সাম্য হবে, সেটা রাষ্ট্র নিশ্চিত করবে। অর্থাৎ যদি একটি ব্রাহ্মণ সন্তান এবং একটি তথাকথিত নিম্নবর্ণের পরিবারের সন্তান দুজনেই যদি এয়ারফোর্সের পাইলট হতে চায় বা কমার্শিয়াল পাইলট হতে চায়, তাহলে প্রথম জনের ক্ষেত্রে যদি পরিবার, মানে কমার্শিয়াল পাইলটটা বেটার এক্সাম্পল, পরিবার তাকে ট্রেনিং ইত্যাদির ব্যবস্থা করে দেয়, তাহলে দ্বিতীয় জনের ক্ষেত্রে, এই অ্যাম্বিশনের ক্ষেত্রে রাষ্ট্র দেবে। এইবার কথা হলো, যদি এই জায়গাটায় অব্দি আমরা আসি, তাহলে কি আমাদের সংরক্ষণ ছাড়াই চলে? এই ক্ষেত্রে আমি যেটা যেভাবে দেখি, যে এইখানে অ্যাম্বিশনের প্রশ্নটা খুব জরুরি। যে কি এই যে কমার্শিয়াল পাইলট হতে চাওয়া অথবা সুপার স্পেশালিস্ট ডাক্তার হতে চাওয়া, এই চাওয়াটা যে সম্ভব কোনো একজন যার পরিবার বহু শতাব্দী ধরে বঞ্চিত, যার পরিবার বহু শতাব্দী ধরে আউটকাস্ট, তার সেই পরিবারের একটি ছেলের পক্ষে যে এই স্বপ্ন দেখা সম্ভব, এইটা তখনই সম্ভব হবে এই অ্যাম্বিশনটা তৈরি করা, যখন তার কাছে এই অ্যাম্বিশনের একটা হরাইজন থাকবে। মানে সেই ছেলেটি বা মেয়েটি জানবে যে তার পক্ষে এটা হওয়া আসলে সম্ভব, মানে এই সম্ভাব্যতা এসে অ্যাম্বিশনটা তৈরি করে। কাজেই সেই সম্ভাবনাটাকে খোলার জন্য রিজার্ভেশন দরকার। অর্থাৎ যে একটি নিম্নবর্ণের পরিবারের মেয়ে, দরিদ্র পরিবারের মেয়ে, সে জানবে যে হ্যাঁ, আমি চাইলে হতে পারি, হওয়ার উপায় এই সংরক্ষণের মাধ্যমে হচ্ছে। অর্থাৎ আর কিছু যদি নাও হয়, তাহলেও এই অ্যাম্বিশনটা তৈরি করার জন্য সংরক্ষণের খুব প্রয়োজন আছে। নয়তো এই অ্যাম্বিশনটা ছাড়া, ইকুয়াল অ্যাম্বিশনের শর্তটা ছাড়া তো এইখানে ইকুয়ালিটিটা মেনটেন হচ্ছে না। অর্থাৎ আমরা যে অন্য ইকুয়ালিটির, মানে ফর্মাল ইকুয়ালিটি অফ অপরচুনিটিকে নাকচ করে এসে সেসব দিয়ে এটাই পৌঁছলাম, এই শর্তটাকেও পূরণ করতে গেলে আমায় সেই অ্যাম্বিশনটা প্রয়োজন। অর্থাৎ সেই অ্যাম্বিশনের সেই জায়গাটুকু তৈরি করার জন্য সংরক্ষণ প্রয়োজন। অর্থাৎ আমি এইরকম ভাবে বলতে পারি যে ন্যায্যতা যদি দরকার হয়, যদি রাষ্ট্র একটা ন্যায্য বন্টনের ব্যবস্থা করতে চায়, তার জন্য সংরক্ষণ ভিন্ন কোনো উপায় নেই। অর্থাৎ সংরক্ষণ ন্যায্য তো বটেই, সংরক্ষণ ছাড়া ন্যায্যতা সম্ভব না। এইটা গেল আমি প্রথম যে প্রশ্নটা করছিলাম, যে সংরক্ষণ আদৌ ন্যায্য কিনা, সেটার কথা। এবার তার থেকে যদি আসি, যে দ্বিতীয় প্রশ্নটা বলেছিলাম যে ইকোনমিক এফিসিয়েন্সির প্রশ্ন, অর্থাৎ সংরক্ষণ করতে গেলে আমি এই এতক্ষণ অব্দি আমরা যেখানে এলাম, তাতে অন্তত আমি যেভাবে দেখছি তাতে মনে হয় যে সংরক্ষণ জিনিসটা ন্যায্য। অর্থাৎ এইবারে প্রশ্ন হলো, সেই ন্যায্যতা রাখতে গেলে কি আমার ইকোনমিক এফিসিয়েন্সি ছাড়তে হবে? এই প্রশ্নের একটা উত্তর কেউ বলতেই পারেন যে হ্যাঁ, মানে এইটাকে কনসিকুয়েন্সিয়ালিস্ট লজিকে দেখলে হবে না। সংরক্ষণের ফল, যে সংরক্ষণের মাধ্যমে সমাজ কি লাভ করলো, তার
সেটাকে সব থেকে ম্যাক্সিমাইজ করার জন্য কি করা প্রয়োজন ইত্যাদি ওই যুক্তিতে দেখলে হবে না, বরং আমাদের ভাবা দরকার যে বহু শতাব্দী ধরে বা সহস্রাব্দ ধরে যাদের সমাজ বঞ্চিত করে রেখেছে, তাদের সেই বঞ্চনার প্রায়শ্চিত্ত করার জন্য সংরক্ষণ প্রয়োজন। আর কোনো যুক্তি আমার শোনার দরকার নেই, এইটুকু বলে কেউ ছেড়ে দিতে পারে। এবং এই কথাটা বললে সেটা যথেষ্ট একটা গ্রাহ্য কথা হবে বলেই আমি মনে করি। কিন্তু তারপরে আরেকটা এই জায়গায় একটা প্রশ্ন আসতে পারে। এইটা প্রশ্নটা এরকম যে জাস্টিস কি মানে ইন্টারটেম্পোরাল ইন্টারজেনারেশনাল হয়, মানে অর্থাৎ আমার ঊর্ধ্বতন পূর্বপুরুষ তারা এই বঞ্চনার শিকার হয়েছেন, আমায় সুবিধা করে দিলে কি সেই বঞ্চনার প্রতিকার হয়? মানে আগের প্রজন্মের বঞ্চনা কি পরের প্রজন্মের সুবিধা দিয়ে পূরণ করা যায়? এই প্রশ্নটা গোলমেলে প্রশ্ন, মানে এটা যে সরাসরি হ্যাঁ যায় বলে দেওয়ার উপায় নেই। কিন্তু এইখানে একটা কথা বলার যে এই বঞ্চনার তো একটা মানে শুধু ভবিষ্যৎ মানে অতীতের কথা নয়, অতীতের বঞ্চনার তো একটা বর্তমানে তার তাৎপর্য আছে। তার তাৎপর্য কি, এই যে সুযোগের অসমতা তৈরি করেছে, যেটার কথা এতক্ষণ ধরে বলছিলাম, যে এই যে সুযোগের অসমতা তৈরি হয়েছে সেটা তো অতীতের বঞ্চনার ফলে হয়েছে। ফলে আজকে এই ইকোনমিক এফিসিয়েন্সির কথা না ভেবেও যদি এই বঞ্চনাটাকে দূর করার জন্য একটা সুযোগের সাম্য তৈরি করা যায়, মানে সেটা তো বর্তমানের ক্ষেত্রেই জরুরি, সেটা অতীতের মানে অতীতের কিছু সারাই হচ্ছে না, কিন্তু অতীতের যে ফল বর্তমানকে ভোগ করতে হচ্ছে এটা তাকে দূর করার একটা ব্যবস্থা হচ্ছে। কিন্তু এই অবধি বলেও যদি ছেড়ে দিই, তাহলেও একটা উল্টো দিকের যুক্তির একটা জায়গা থেকে যায় যে হ্যাঁ মানে কিন্তু সবই তো বুঝলাম, কিন্তু দেশটাকেও তো দেখতে হবে। যে এই সারাক্ষণ আমরা যে কথাগুলো শুনি, আমি একটু খারাপ কথা ইউজ করি এখানে, এই যে সোনার চাঁদ সোনার টুকরোদের সব জায়গায় বসিয়ে সর্বনাশ হয়ে গেল, হ্যাঁ এই জন্য সরকারি জায়গায় কেউ যায় না, বেসরকারি জায়গায় সব অতি চমৎকার, মানে আমাদের ফেসবুকের ভাষায় বললে যে বেসরকারি হলেই পরিষেবা ভালো হবে, এরকম। তো কথাটা হলো সেই কথাটা সত্যি কিনা। এইবারে ধরুন আজকে তারিখে দাঁড়িয়ে সংরক্ষণের মাধ্যমে একজন প্রার্থী একটা পদে বসলেন, আর সংরক্ষণ ছাড়া উচ্চ বর্ণের একজন প্রার্থী একটা পদে বসলেন। এটা হতেই পারে, এটা খুব মানে স্বাভাবিক হওয়া যে যিনি সংরক্ষণ ছাড়া এসছেন তার এফিসিয়েন্সি বেশি, মানে তার প্রোডাক্টিভিটি বেশি, তাকে দিয়ে বেটার কাজ হচ্ছে। তার মানে তো এই নয় যে এবার যদি শুধু এইটুকু দেখে আমরা ছেড়ে দিই, তাহলে কি হবে, এটা একটা না মানে স্থির চিত্র, একটা স্ট্যাটিক অবস্থা দেখে ছেড়ে দেওয়া হবে। কিন্তু তা তো না, এই সংরক্ষণটা তো মানে আজকে দাঁড়িয়ে যা হচ্ছে সেটাই একমাত্র ছবি নয়, সংরক্ষণটা তো ইন ইটসেলফ খেলাটাকে পাল্টে দিতে পারে। কিভাবে, এই যে আগে যে অ্যাম্বিশনের কথা বলছিলাম, এবার অ্যাম্বিশনটা তো বিভিন্ন তার রূপ আছে। মানে ধরুন একটা মানে তপশিলি জনজাতিভুক্ত, এটা একদম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি যে আমাদের সঙ্গে আমার ইউনিভার্সিটি জেএনইউতে পড়তে আসতেন অনেক আমার সহপাঠী যারা প্রথম প্রজন্মের পড়ুয়া। হ্যাঁ বিভিন্ন মানে আমার বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে প্রচুর লোক আসতেন যার বাবা মা হয়তো অক্ষর জ্ঞানহীন বা মানে ক্লাস 4 অব্দি পড়েছেন এরকম, কিন্তু সেই ছেলেরা এসছে কারণ তার আগে আরো অনেকে সেই সংরক্ষণের সুবিধা নিয়ে এসছে, এবং আসার ফলে তারা অনেক দূর অব্দি গেছে। ফলে বাবা মার মধ্যে এই যে নলেজটা যে সংরক্ষণ আছে, ফলে আমি নিরক্ষর হতে পারি, কিন্তু আমার ছেলে যদি বা মেয়ে যদি চেষ্টা করে তাহলে তার পক্ষে অনেক দূর অব্দি যাওয়া সম্ভব। এই নলেজটা কিন্তু বাবা মাকে প্রণোদিত করবে ছেলে মেয়ের শিক্ষার পিছনে জোর দিতে। মানে এই সংরক্ষণ না থাকলে যে ছেলেকে হয়তো ক্লাস 4 এর পর বলতো যে তুই মানে ক্ষেতের কাজে চলে যা, সেই ছেলেকে পড়ার সুযোগ দিচ্ছে। বা যেই মেয়েকে ক্লাস 8-এ বিয়ে দিয়ে দিত, সেই মেয়েকে পড়াচ্ছে, তার জন্য কোচিং এর ব্যবস্থা হচ্ছে, তার সরকার ব্যবস্থা করছে, প্রাইভেটলি করছে। কিন্তু যেটা হচ্ছে যে একজনকে দেখে আরো 10 জন, 10 জনকে দেখে আরো 100 জন প্রণোদিত হচ্ছে ওই জায়গাটায় পৌঁছানোর ফলে। ফলে যে প্রথম আমরা যে স্ট্যাটিক ছবিটায় যেটা দেখছিলাম যে একটা পার্থক্য, প্রোডাক্টিভিটির এফিসিয়েন্সির একটা পার্থক্য আমরা মানে ওই যে স্থির চিত্রটায় দেখছিলাম,
সংরক্ষণের এটা চললে কিন্তু সেই সেই ছবিটা সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। মানে এটা এরকম নয় যে যিনি প্রথমে অদক্ষ মানে কম উৎপাদনশীল তিনি ধীরে ধীরে উৎপাদনশীল হয়ে মানে উচ্চ বর্ণের ব্রাহ্মণ সন্তানের সঙ্গে সমান হচ্ছেন ইত্যাদি। ফলে এটা সেই কথাই নয়। এইটা চলতে দিলে শুধু সংরক্ষণ এবং তার ফলে তৈরি হওয়া অ্যাম্বিশনের ফলে এইটা কিন্তু মানে প্রোডাক্টিভিটির গল্পটাই সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। যারা আসছেন তারা কিন্তু এইবারে যদি সংরক্ষণের এটা চলতে থাকে এবং তার প্রক্রিয়াটা চলতে থাকে, তার জন্য লোকে যদি এই আশাটাও যদি অব্যাহত থাকে, তাহলে যদি প্রথমে কোনো জায়গায় উৎপাদনশীলতার ফারাক থেকেও থাকে, দীর্ঘমেয়াদে সেটা থাকবে না। এবং এই এই যে থাকবে না, এইটা আবার উৎপাদনশীলতার গল্পটাকে এটাকে আমার খুব প্রিয় উদাহরণ হলো আম্বেদকারের। আম্বেদকার এটাকে একদম উল্টো দিক থেকে দেখছেন। আম্বেদকার বলছেন যে মানে 1935 সালে বলছেন যে ভারতের অর্থনীতির যে অনুৎপাদনশীল চেহারা তার এক সবচেয়ে বড় কারণ হলো এখানকার বর্ণ ব্যবস্থা। অর্থাৎ কারোর যার যে কাজে দক্ষতা আছে, যে যে কাজটা যাকে দিলে সে সেরাভাবে করতে পারে, জাতি ব্যবস্থার ফলে সে সেই কাজ করছে না। ফলে পুরো সিস্টেমটা একটা অনুৎপাদনশীল সিস্টেম হয়ে দাঁড়াচ্ছে যতক্ষণ না এই এই ব্যবধানটা বা সবাইকে সব কাজের অধিকার দেওয়া হবে, সবাইকে সব কাজ করতে দেওয়া হবে নিজের কুশলতা অনুসারে, ততক্ষণ অব্দি মানে ইকোনমিক এফিসিয়েন্সি আসবে না। অর্থাৎ এটা গল্পটা দুদিক থেকে দাঁড়াচ্ছে। এক নম্বর হলো যে এফিসিয়েন্সি এইটা যদি মানে খুব দুঃসাহস করে বলি, এফিসিয়েন্সির কথাটাও খুব ডায়ালেকটিক। মানে যা ছিল তারপর প্রক্রিয়াটা নিজেই চেহারাটাকে পাল্টে দিচ্ছে। মানে সংরক্ষণ আসার ফলে এফিসিয়েন্সির চেহারাটা পাল্টাচ্ছে একদিকে, আর অন্যদিকে আম্বেদকর যেটা বলছেন যে এই সবাইকে সবকিছু করতে না দিলে উৎপাদনশীলতা আসবে না। কাজেই এইখানে যে যেই কথাটা দিয়ে আমরা শুরু করছিলাম যে ইকোনমিক এফিসিয়েন্সির সঙ্গে জাস্টিসের ন্যায্যতার কোনো বিরোধ আছে কিনা, বরং উল্টো, এটা একটা সাযুজ্য আছে যে যত ব্যবস্থা ন্যায্য হবে তত তার ইকোনমিক এফিসিয়েন্সি বাড়বে। এইবার 3 নম্বর প্রশ্নটায় ঢুকি, সেটা হলো যে জাতপাতের বদলে মানে জাত দেখে সংরক্ষণের বদলে কি আর্থিক অবস্থা থেকে সংরক্ষণ করা ভালো? যে দাবি সারাক্ষণ ওঠে যে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড সেকশনের জন্য সংরক্ষণ হোক, জাতের জন্য নয়। মানে যেখান থেকে এই ক্রিমি লেয়ারের তর্কটাও আসে। আমি ক্রিমি লেয়ারের তর্কটা এই মুহূর্তে ঢুকবো না, কিন্তু আমি এটাকে একটু অন্য দিক থেকে বলি যে আমরা একটা কথা প্রায় সবাই মানবো যে আমার ভাগ্য কেমন সেটার উপর আমার প্রাপ্তি নির্ভর করা উচিত না। অর্থাৎ আমি দুর্ভাগ্যক্রমে বলবো না, আমি ভাগ্যের ফেরে একটা তথাকথিত নিম্নবর্গের পরিবারে জন্মেছি, সেটা যেমন আমার জীবনের সম্ভাবনাকে খর্ব করতে পারে না, করতে দেওয়া উচিত না। ভাগ্যের ফেরে আমার চোখ নেই বা আমার একটা পা নেই, সেটাকেও আমার জীবনের সম্ভাবনাকে খর্ব করতে দেওয়া উচিত না। তাহলে প্রশ্ন হলো যে এইবার এইটাকে যদি ভাগ্যটাকে দুরকম ভাবে দেখি, মানে এটা তো হয় যে একটাকে বলি ব্রুট লাক। ব্রুট লাক বলতে যেই ক্ষেত্রে আমার নিজের হাতে কিছু নেই, অর্থাৎ আমি মানে অন্ধত্ব নিয়েই জন্মালুম, অথবা আমি এমন একটা পরিবারে জন্মালুম যার টাকা পয়সা নেই। আর অপশন লাক হলো যে আমি নিজের চেষ্টায় আমার অবস্থা খারাপ করলাম, অর্থাৎ আমি হয়তো জুয়া খেলে হেরে গিয়ে সব টাকা উড়িয়ে ফেললাম। আমি হয়তো মানে খুব বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালিয়ে আমার পা বাদ গেল, অথবা আমি ড্রাগের নেশা করে নিজের সর্বনাশ করলাম। অর্থাৎ এই দুরকম, মানে ব্রুট লাক হলো যেটা আমার নিজের নিয়ন্ত্রণের বাইরে, আর অপশন লাক হলো যেটা আমি নিজে খারাপ করেছি। এবার কথা হলো যে অপশন লাকের জন্য সংরক্ষণ চাই বা অপশন লাকের জন্য আলাদা করে ভাবা দরকার কিনা, এইটা নিয়ে খুব জোরালো দাবি নেই। এবং বহু ক্ষেত্রেই তাত্ত্বিকরা বলবেন যে অপশন লাকটা ব্যাড লাক, কিছু করার নেই, তুমি নিজে করেছো, কাজেই ওটার কনসিকুয়েন্সেস তোমায় ভোগ করতে হবে। বলবেন না এরকমও লোক আছে, কিন্তু আপাতত সেই জায়গায় যাচ্ছি না। কিন্তু অপশন লাকটার যে খুব বেশি ন্যায্যতার দাবি নেই সেটুকু মেনে নেওয়া যায়। অন্যদিকে ব্রুট লাকের খুব জোরালো ন্যায্যতার দাবি আছে। কিন্তু কথাটা হলো যে ব্রুট লাকের 3টে এক্সাম্পল আমরা দিলুম। একটা হলো
যে কেউ জন্মেছেন চোখ ছাড়া, দৃষ্টিশক্তিহীন হয়ে, অথবা কেউ কেউ জন্মেছেন একটা নিম্নবর্গের পরিবারে, অথবা কেউ জন্মেছেন একটা ব্রাহ্মণ পরিবারে বা কায়স্থ পরিবারে, যেগুলো উচ্চ বর্ণের পরিবার তথাকথিত, কিন্তু সেখানে তার পরিবারের পয়সা নেই, কোনো তার কারণে নয়, তার কোনো পিতৃপুরুষের কারণে পয়সা নেই। এইবার কথাটা হলো যে এই তিনজনের কি ন্যায্যতার সমান দাবি? এই তিনজনের জন্যই কি সংরক্ষণের ব্যবস্থা করা উচিত? এই প্রশ্নটা আমাদের সারাক্ষণই আসছে, মানে এই শারীরিক প্রতিবন্ধকতা নিয়ে যারা জন্মেছেন তাদের কথাটা তর্কে আসছে না, কিন্তু আসা উচিত। কিন্তু তর্কটা আসছে জাত এবং আর্থিক অবস্থার ভিত্তিতে। এইবারে এইখানে আমাদের প্রথম যে কথাটা বলা উচিত যে সংরক্ষণ বস্তুটা কিন্তু আর্থিক উন্নতির হাতিয়ার নয়, তার জন্য রাষ্ট্রের হাতে আরো হাজার ঘন্টা জিনিস আছে। সংরক্ষণের ক্ষেত্রে আমাদের প্রথম কথা, সংরক্ষণ এটা খুব ভারী অস্ত্র, মানে সর্বক্ষণ তো ভারী অস্ত্র চালিয়ে যুদ্ধ করা উচিত নয়। কাজে সংরক্ষণের অস্ত্রটাকে রাখা উচিত, এবং আমাদের ভারতীয় সংবিধান সেরকম ভাবেই ভেবেছে যে সংরক্ষণের অস্ত্রটাকে রাখা উচিত যে ইয়ের জন্য, সরি, এই যে ঐতিহাসিক বঞ্চনা, অসাম্য, সেইটাকে দূর করার জন্য সংরক্ষণের অস্ত্রটাকে রাখা উচিত। তার মানে, এবং কেন সেটা, তার কারণ হলো যে মানে ঐতিহাসিক বঞ্চনা কিন্তু কোনো ব্যক্তির ক্ষেত্রে না। এই যে যাদের মানে তথাকথিত নিম্নবর্ণের মানুষ হওয়ার জন্য যারা আহ, বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হয়েছেন, ভয়ঙ্কর বৈষম্য সারা জীবন ধরে, তারা কিন্তু ব্যক্তি হিসেবে নয়, তাদের বঞ্চনাটা ছিল গোষ্ঠী হিসেবে, সামাজিক গোষ্ঠী হিসেবে। অন্যদিকে যে দারিদ্র, মানে এবং এই এই যে যারা মানে যারা এই বঞ্চিত, তাদের দারিদ্রটা প্রায় সর্বজনীন। অন্যদিকে যারা উচ্চ বর্ণের দরিদ্র, কারণ কথা তো হচ্ছে উচ্চ বর্ণের দরিদ্রদের জন্য সংরক্ষণের, যে উচ্চ বর্ণের যারা দরিদ্র তাদের দারিদ্র কিন্তু সামাজিক নয়, তাদের দারিদ্র ভয়ঙ্কর দারিদ্র হতে পারে, কিন্তু সেটা ব্যক্তির দারিদ্র। অর্থাৎ এইটা বলার কোনো উপায় নেই যে তারা ব্রাহ্মণ বলে দরিদ্র। অন্যদিকে কিন্তু আমরা বলতে পারি যে কেউ চামার বলে দরিদ্র, হ্যাঁ, কি কেউ মুসার বলে দরিদ্র, এটা বলতে পারি, কারণ তার সেই জাতি পরিচিতির কারণে তাদের অজস্র বঞ্চনা বৈষম্য সহ্য করতে হয়েছে। কিন্তু ব্রাহ্মণের তো সেই দাবি নেই। কাজেই ব্রাহ্মণের দারিদ্রতার ক্ষেত্রে সেই দারিদ্রটা প্রতিকার করার কর্তব্য রাষ্ট্রের আছে, নেই যে তা নয়। মানে দারিদ্র্যের প্রতিকার করার কর্তব্য একরকম, সেটা আহ, তার জন্য অনেক রকম ব্যবস্থা আছে, কিন্তু আমি বলছি দারিদ্র্যের কারণে সুযোগের বৈষম্য, সেটার প্রতিকার করার কর্তব্য রাষ্ট্রের আছে অবশ্যই, কিন্তু সেটা সংরক্ষণের মাধ্যমে নয়। সেইটার জন্য তো স্কলারশিপ আছে, যে টাকার অভাবে যদি কেউ পড়তে না পারে, রাষ্ট্র তাকে তার জাতি পরিচিতি ব্যতিরেকেই, সেটা বিবেচনা না করেই রাষ্ট্র তাকে পড়ার জন্য টাকা দিতে পারে, পড়ার সুযোগ দিতে পারে। কিন্তু সেটার জন্য সংরক্ষণ করা যায় না। তার কারণ হলো আমাদের সংরক্ষণের প্রশ্নে গোড়া থেকে যে কথাটা বারে বারে মনে করা দরকার, যে সংরক্ষণ একটা ঐতিহাসিক বৈষম্যকে দূর করার, তার প্রায়শ্চিত্ত করার পন্থা, এবং সেই কারণেই সেটা নৈতিকতাটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটাকে অন্য কোনো কাজের জন্য ব্যবহার করা যায় না। এবার আমি আমি প্রায় আমার কথার শেষে এসে গেছি, এবং আমি বুঝতে পারছি সম্ভবত সবাই খুবই মানে হচ্ছেন, বোর হচ্ছেন। আমি জাস্ট আর দুটো কথা বলে ছেড়ে দেবো। একটা হলো যে আমরা তাহলে এই এই জায়গা অব্দি পৌঁছলাম যে সংরক্ষণের ব্যবস্থাটা নৈতিক, ন্যায্য ব্যবস্থা, জাস্ট সিস্টেম। এইবার কথাটা হলো সেটা কেমন, তার নৈতিকতার চরিত্রটা কি। মানে আমরা চাইবো যে সংরক্ষণ এমন হোক যে, মানে যেটাকেই আমরা মানে যাকে বলে ট্রান্সেন্ডেন্টাল জাস্টিস, মানে শ্রেষ্ঠান্বেষী ন্যায্যতা, যে মানে যেই ব্যবস্থাটা তৈরি করলে তার চেয়ে বেটার কিছু হতে পারে না, আমরা তা বলছি না। কিন্তু আমরা এখানে সংরক্ষণকে উল্টো দিক থেকে আমরা তাকে ইনক্রিমেন্টাল জাস্টিস হিসেবে দেখছি, যে আগে যা ছিল তার থেকে খানিকটা ভালো হলো, কিন্তু এটা যে সব থেকে ভালো আমাদের সেই দাবি নেই, এর চেয়ে ভালো করা যায়। মানে সংরক্ষণের মানে যারা ঐতিহাসিক বঞ্চনার শিকার, যে জাতি পরিচিতির মানুষরা, তাদের জন্য কি করা যায়। বরং এইখান থেকে আমি একটা কথা অ্যাসাইড হিসেবে বলি, এইখান থেকে এই যে ঐতিহাসিক বঞ্চনা বৈষম্য, এই ক্ষেত্রে কিন্তু
অনেক বেশি সংরক্ষণের দাবি যদি কেউ করে, কারা করতে পারেন, সেই পরিচিতি হলো মহিলারা। মহিলারা কিন্তু সংরক্ষণের জন্য ন্যায্য দাবি, এই আমি যে যুক্তির কথা এতক্ষণ বললাম সেই যুক্তিতে করতে পারেন। কাজেই আমাদের ভাবতে হবে যে মানে এই ন্যায্যতার প্রশ্নটাকে কি করে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, কি করে আরো ন্যায্য ব্যবস্থা তৈরি করা যায়। কিন্তু মানে এইটা এইটা ঠিক যে যেই অবস্থা ছিল, সংরক্ষণের মাধ্যমে আমরা ন্যায্যতার পথে তার থেকে খানিকটা এগোতে পেরেছি। আমি আপাতত এইটুকু বললাম, এবার বাকি সবাই বলুন। ধন্যবাদ স্যার। খুব ভালো লাগলো আপনার কথা শুনে। আমি নিজে এই নিয়ে অনেক রিসার্চ করতে ইচ্ছুক, কিন্তু আমার সুযোগ হয়ে ওঠেনি এখন অবধি। কিন্তু আপনার কথা শুনে সত্যি আমার অনেক কিছু জানতে পারলাম, আর অনেক কিছু আমরা শুনলাম, খুব ভালো লাগলো আমাদের। এবার আমরা প্রশ্ন বা কোনো কমেন্ট বা কোনো রিমার্ক থাকলে সেগুলি আমরা আস্তে আস্তে নিতে থাকবো। আমাদের দেখতে পাচ্ছি চ্যাটে একজন লিখেছেন, আমি একটু পড়ে শোনাচ্ছি। বেশিরভাগ উচ্চশিক্ষা সংস্থাগুলির যারা আধিকারিক থাকেন তারাই বেশিরভাগ সময় সংরক্ষণ থাকা ছাত্রছাত্রীদের এড়িয়ে যান। শিক্ষিত ব্যক্তিদের মধ্যেই সংরক্ষণ বিরোধী মনোভাব লক্ষ্য করা যায়। তাহলে বৈষম্য রক্ষার রাস্তা তো বন্ধ হয়ে যাচ্ছে। এই নিয়ে আপনার মতামত কি? খুব ভালো প্রশ্ন স্যার, যদি আপনি এটা নিয়ে কিছু বলতে পারেন। না, এইটাই তো কথা, মানে যেই কারণে যে মানে যদি যারা শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ পদে আছেন তারা, আমি এরকম বহু মাস্টারমশাইয়ের কথা জানি, আমি সৌভাগ্যক্রমে আমি তেমন মানুষের খুব বেশি মুখোমুখি হইনি, কিন্তু অনেকের কথা শুনেছি। এই আইআইটিতে কিছুদিন আগে একজন অধ্যাপিকা, তিনি একটি ছাত্রকে যে তার জাত তুলে মন্দ কথা বলেছিলেন এবং সেটা নিয়ে প্রচুর জল ঘোলাও হয়েছে। কিন্তু এই তো ঘটেই থাকে, মানে এই কারণে আসলে রাষ্ট্র কি করতে পারে? রাষ্ট্র সংরক্ষণের একটা ব্যবস্থা করতে পারে, একটা ন্যায্যতার পথ তৈরি করতে পারে, সেই পথের মাধ্যমে একটা সচেতনতা তৈরি হতে পারে। কিন্তু বাকিটা মানে আমি জানি না, আমি খুবই সমাজের দায়িত্বের কথা সারাক্ষণ বলি, কিন্তু বাকিটা সমাজের দায়িত্ব, যে সমাজকে এই আজকে আমরা যে আলোচনাটা করছি, আমার তো মনে হয় যে এটা আমরা একটা দায়িত্ব পালন করছি। এখানে আজকে দেখছি 44 জন লোক আছেন এখানে, কিন্তু 44 জনের মধ্যে একজনেরও যদি আজকের পুরো আলোচনাটা সবার কথা শুনে মনে হয় যে হ্যাঁ, আমি আগে যা ভাবতাম তার থেকে আমি একটু অন্যরকম ভাবে ভাবছি, যে আমার মধ্যে যে সংরক্ষণের প্রতি যে বিরোধিতা ছিল সেটা এই আলোচনাটার ফলে একটু কমেছে, আমাদের তো এটাই কাজ, মানে এইভাবে সচেতনতা তৈরি করতে করতে এগোতে হবে, তাই না? কাজে রাষ্ট্রের কাজ করছে, সমাজকে সমাজের কাজ করতে হবে। হ্যাঁ, একদম ঠিক। আমাদের মাঝখানে আজকে অচিন বাবু রয়েছেন, অচিন চক্রবর্তী বাবু। উনি যদি কিছু বলে আমাদের আরো এনরিচ করেন তাহলে খুব ভালো লাগবে। উনি আমাদের মধ্যেই রয়েছেন। এরপর আমরা বলুন। না, আমি কিছু বলার জন্য আসিনি, আমি শোনার জন্যই এসেছি। আমি অমিতাভর কথা শুনলাম সব, আর অন্যদের যদি প্রশ্ন থাকে বা মন্তব্য থাকে সেগুলো শোনার জন্যই বসে আছি আমি। পরে যদি মনে হয় তাহলে দু একটি কথা বলতে পারি। একদম। আমি দেখতে পাচ্ছি একজন হাত তুলেছেন, প্রহেলি চৌধুরী। আপনি যদি নিজের প্রশ্নটা আইদার চ্যাট বক্সে নয়তো মাইক আনমিউট করে যদি বলতে পারেন খুব ভালো হয়। আপনি নিজের প্রশ্নটা বলুন। ধন্যবাদ। আমার প্রশ্নটা অমিতাভদার কাছে। প্রথমেই বলি, অমিতাভদা, তোমার বক্তব্য শুনে খুব ভালো লাগলো। তুমি বলছিলে সবাই বোর হচ্ছ কিনা। আসলে ডিসকাশনটা আরো বেশিক্ষণ চললে আরো ভালো লাগতো। আমার প্রশ্নটা হচ্ছে যে সংরক্ষণ আমাদের দেশে যে একটা, মানে আমার প্রশ্নটা হচ্ছে যে কত দূর অবধি বা কোন পর্যায়ে অবধি আমরা সংরক্ষণ বিষয়টাকে চালিয়ে যাব। অর্থাৎ ধরা যাক যে স্নাতক বা স্নাতকোত্তর বা আরো উচ্চশিক্ষার ক্ষেত্রে তুমি একটা এক্সাম্পল দিয়েছো, যেমন হচ্ছে স্পেশালিটি, সুপার স্পেশালিটি ডক্টর বা আইআইটির কথা উঠছিল এক্ষুনি। তো কত দূর অবধি এই ব্যাপারটাকে আমরা চালিয়ে রাখবো, মানে এর ফলাফল কি হতে পারে? সুপার স্পেশালিটি ডক্টরের ক্ষেত্রে ধরা যাক যিনি এমডি করছেন বা তারও সুপার স্পেশালিটি যিনি ডিএম করছেন, সেখানেও যদি সংরক্ষণ থাকে তাহলে কি তার ফল খানিকটা হলেও মানে একদিক থেকে দেখতে গেলে মারাত্মক হতে পারে না?
মানে আমি যদি একজন ডিএম হার্ট সার্জনের কাছে গেলাম, ধরা যদি এরম ভাবে যায়, বা অনেক সময় সাধারণ মানুষের মধ্যে আমি অন্তত শুনেছি এরকম একটা কথা, যেটা অবশ্যই দুঃখজনক, যে ওই ডাক্তার তো রিজার্ভড ক্যাটাগরিতে পড়াশোনা করেছেন, ওনাকে দেখিয়ে একটা নাকশিট কোনো ভাব, এটা কিন্তু থেকে যায়, অন্তত আমি দেখেছি। তো হতে পারে এটা পুরোটাই ভ্রান্ত ধারণা, হতে পারে এটা তাদের একটা মানসিক পিছিয়ে পড়া থেকে আসছে। আবার এটাও হতে পারে যে হয়তো কোথাও এরকম উদাহরণ পাওয়া গেছে যে সেখান থেকে হয়তো যথেষ্ট যতটা আশা করা হয়েছিল সেই চিকিৎসাটা হয়তো পাওয়া যায়নি। তো আমার বক্তব্যটা হচ্ছে যে এর কারণ কি একটা চূড়ান্ত সুপার স্পেশালিটি পর্যায় অবধি সংরক্ষণ, মানে যেটার ফলে এই পিছিয়ে পড়ার ব্যাপারটা আসছে, এই বিষয়টাই যদি কিছু বলো যে কত দূর অবধি আমরা সংরক্ষণটাকে রাখবো। আচ্ছা, প্রহেলি, থ্যাংক ইউ। তাহলে এটা কুমার বাবু যদি একটু, বা আপনি অমিতাভদার পরে কুমার বাবু যদি এটাতে অ্যাড করেন তাহলে খুব ভালো হয়। হ্যাঁ, এই প্রশ্নটা নিয়ে। হ্যাঁ, এটা আর আমি মানে এই প্রশ্নটার উত্তর দিয়ে পরের প্রশ্নে যাওয়ার আগে একটা কথা বলি। অনির্বাণ দা বোধহয় 7:30টায় বেরিয়ে যাবেন, কাজী যদি তার আগে আমি অনির্বাণ দা কি বলছেন সেটা শুনে নিতে পারি তাহলে ভালো হয়। এটা খুবই লজ্জাকর ব্যাপার আসলে। এমনই একটা কারণে যে কিছুতেই পুরোটা থাকতে পারবো না। তুমি বলো তোমার উত্তরটা, আমি তারপরে নিশ্চয়ই বলছি, নিশ্চয়ই আমার যেমন হয়। আচ্ছা, প্রহেলি যে প্রশ্নটা করলো, আমি নিশ্চিত যে আমরা মানে যারা আমরা খুব উদারমনস্ক মানুষ, আমি প্রহেলিকে ব্যক্তিগতভাবে চিনি, আমি সেই সূত্রে জানি যে ও উদারমনস্ক মানুষ একজন, কিন্তু আমাদের অনেকের মনে এই প্রশ্নটা থাকে যে একজন ডিএম। তবে আমি তার আগে একটা মানে দিয়ে দিই ব্যক্তিগত কথা, যে আমি ডায়াবেটিক, আমার যিনি ডায়াবেটিসের ডাক্তার এন্ডোক্রিনোলজিস্ট, তার পদবী মণ্ডল। আমি তাকে 8 বছর ধরে দেখাচ্ছি এবং আমি অপূর্ব আছি। হ্যাঁ, কাজেই এইটা বলে আমি তারপরের কথায় যাই। এইবার কথাটা হলো যে এই যে প্রহেলি যে প্রশ্নটা করলো যে আলটিমেটলি কি ডিএম স্তরেও যদি সংরক্ষণ থাকে, এবং এই মন্ডলরা এবং আরো আমি ভীষণ এই জাতপাতের ব্যাপারে কাঁচা, ফলে আমি সব পদবি জানি না। হ্যাঁ, কিন্তু তারা যদি ঢুকতে থাকেন তাহলে কি আলটিমেটলি কোয়ালিটিতে ফারাক হয় না? এই ক্ষেত্রে জাস্ট প্লেন মানে আমার যুক্তিটা যাওয়ার আগে আমি একটা স্ট্যাটিস্টিক্যাল কথা বলি, যে এখন অব্দি যত ডাক্তারের বিরুদ্ধে ভয়ঙ্কর ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে, যারা নিজেদের লাইসেন্সও হারিয়েছেন অনেকে, তাদের মধ্যে যদি একটা মানে স্ট্যাটিস্টিক্যাল ডেটা নেওয়া যায় যে কতজন তথাকথিত উচ্চ বর্ণের অর্থাৎ সংরক্ষণের বাইরের ডাক্তার এবং কতজন সংরক্ষিত শ্রেণীর ডাক্তার, তাহলে সম্ভবত খুব পরিষ্কার করে বোঝা যাবে যে ভুল চিকিৎসার ক্ষেত্রে জাতপাতের খুব মানে কি বলবো, সেটা খুব সিগনিফিকেন্ট একটা নয়, ফ্যাক্টর নয়। হ্যাঁ, কিন্তু অন্যদিকে এই প্রশ্নটা থাকতেই পারে। কিন্তু আমার প্রশ্ন হলো যে যখন ধরে নিন আমরা মানছি যে যারা ডিএম স্তরেও যিনি সংরক্ষণের মাধ্যমে ঢুকছেন, তিনি অন্যান্য অসংরক্ষিতদের চেয়ে কম যোগ্য, তিনি ঢুকতে পারছেন শুধু তার সংরক্ষণ আছে বলে। এইবারে প্রশ্ন তো হলো আমাদের শিক্ষা ব্যবস্থায়, যে তাকে যেখানে আমরা নিচ্ছি শেখাবো বলে, আমরা তো শুধু তার নেটিভ ট্যালেন্টের ওপর ডিপেন্ড করে ফাইনাল প্রোডাক্ট দিচ্ছি না। আমাদের তো কাজ হলো তার যে খামতিটুকু ছিল যদি থেকে থাকে ঢোকার আগে অবধি, সেই খামতিটুকু পূরণ করে তিনি যখন ডাক্তার হয়ে বেরোচ্ছেন, অর্থাৎ তিনি যখন ডিএম ডিগ্রিটা পাচ্ছেন, তখন যাতে একজন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একজন মণ্ডলের কোনো কোয়ালিটেটিভ ফারাক না থাকে, সেটা নিশ্চিত করার দায়িত্ব তো আমাদের শিক্ষা ব্যবস্থার। সেইটাই যদি শিক্ষা ব্যবস্থা ফেল করে, তাহলে আমাদের আঙুলটা শিক্ষা ব্যবস্থার দিকে তুলতে হবে। মানে এইটাই, আমি খুব সংক্ষেপে বললে এইটাই আমার মত। আচ্ছা, আমি এবার অনির্বাণদাকে পাস করলুম। না, আমাদের খুব আলাদা করে এক্ষুনি বিরাট কিছু বলার আছে তা নয়। এটা অমিতাভ যেটা বলছে সেটাই আমারও মনে হয়। আমাকে সম্প্রতি একজন বললেন এই চিকিৎসার সঙ্গেই যে আমাদের এখানে যারা সংরক্ষণের খুব বিরোধিতা করেন তারা অনেকেই খুব, বা তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তারা খুব অকাতরে চিকিৎসার জন্য তারা দক্ষিণ ভারতে যান। দক্ষিণ ভারতে তো সংরক্ষণের ব্যবস্থা খুবই আছে এবং বহুদিন ধরেই আছে। তাহলে সেখানে যাদের কাছে তারা চিকিৎসা নিচ্ছেন, শুধু ডাক্তার বলে নয়, ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, সমস্ত ক্ষেত্রে, তো তারাও তো তাহলে অনেকেই তাহলে সংরক্ষণের সুযোগই সেই কাজটা পেয়েছেন। তো
এখানে খুব সংরক্ষণের বিরোধিতা করলাম, আর তারপরে আরেকটা রাজ্যে গেলাম যেখানে ভীষণ সংরক্ষণ চালু আছে, এবং সেখানে গিয়ে দিব্যি সেখানকার পরিষেবা নিয়ে খুব খুশি হয়ে ফেরত এলাম। এর মধ্যে তো কোথাও একটা ভীষণ রকমের আত্মপ্রবঞ্চনা আছে। সুতরাং এইটা আসলে অনেক ক্ষেত্রে এটা সমস্যা একটা নিশ্চয়ই হতেই পারে, কোনো ব্যক্তিগত ক্ষেত্রে নিশ্চয়ই সমস্যা হতে পারে, কিন্তু এটাকে একটা সামগ্রিক সমস্যা হিসেবে দেখা, এইটার মধ্যে এক ধরনের রাজনীতির, ভুল রাজনীতির সমস্যা আছে বলেই আমার মনে হয়। যে আমরা এভাবে দেখতে ভালোবাসি বলেই আমরা এভাবে দেখি। আমি এমনিতে এইটুকুই বলার, যেহেতু আমি সকলের কাছেই মার্জনা চাইছি, আমি সাধারণত এটা কখনো করি না যে একটা আলোচনায় ঢুকে মাঝখানে বেরিয়ে যাওয়া, আজকে একেবারেই উপায় নেই। তো সেই জন্য একটা কথা আমার শুনতে শুনতে, অমিতাভর কথা শুনতে শুনতে মনে হচ্ছিল, সেটা একটু এখানে খুব সংক্ষেপে বলে নিতে চাই। সেটা হচ্ছে যে আসলে আমার কাছে সংরক্ষণের প্রশ্নটা খুব বড় রাজনীতির প্রশ্ন, এবং ভারতবর্ষে বিশেষ করে সংরক্ষণকে নিয়ে যেভাবে রাজনীতি ক্রমাগত তার নতুন নতুন স্তর তৈরি হচ্ছে, খুব সম্প্রতি আমরা বস্তুত এই আজকেরও সংবাদপত্রে দেখলাম যে উত্তরপ্রদেশে কেন্দ্রীয় সরকার যেহেতু ওবিসি বিল নতুন করে পাস করে দিয়েছেন, যেখানে রাজ্যের হাতে ওবিসি নির্ধারণ করার ক্ষমতা তুলে দেওয়া হয়েছে, এবং ঠিক যে উদ্দেশ্যে এটা করা হয়েছে উত্তরপ্রদেশ ইলেকশন মাথায় রেখে, ঠিক সেটাই ঘটছে উত্তরপ্রদেশে। ইতিমধ্যেই রাজ্য সরকার ওই ওবিসি তালিকার মধ্যে কাকে কাকে নিয়ে আসা যায় তার একটা হিসেব করে সেইটা ইতিমধ্যেই চালু করার প্রক্রিয়া শুরু করেছেন। তো এটা তো একেবারেই একটা রাজনীতির অস্ত্র হয়ে গেছে। এবারে এই রাজনীতির অস্ত্র হিসেবে সংরক্ষণকে যখন ব্যবহার করা হচ্ছে, তখন আমাদের কিন্তু সংরক্ষণের প্রশ্নটাকে এই যে একেবারে ভীষণ প্র্যাকটিক্যাল রাজনীতি, এইখান থেকেও মোকাবিলা করতে হবে। একটা দিক হচ্ছে যেরকম যে খুব কতগুলো খুব ইম্পর্টেন্ট, খুব দার্শনিক তাত্ত্বিক প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ সেটাকে বাদ দিয়ে তো রাজনীতির আলোচনা করাও সম্ভব নয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম সংরক্ষণকে কিভাবে রাজনীতির কাজে ব্যবহার করা হচ্ছে, এবং তার ফলে সংরক্ষণের পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলো কিভাবে পাল্টে যাচ্ছে, সেটাও কিন্তু আমাদের খুব দেখা দরকার। অর্থাৎ আমি বলতে চাইছি একটাই কথা, যে বাস্তব রাজনীতির সঙ্গে মিলিয়ে কিন্তু পুরো জিনিসটাকে দেখার খুব প্রয়োজন আছে বলে মনে করি। এটুকুই আমার বক্তব্য। আমরা আরো অনেকগুলো প্রশ্ন পেয়ে গেছি চ্যাটে, তারপরে আমরা যারা হাত তুলেছেন তাদের কাছে যাব। আমার একটু চোখে দেখতে অসুবিধা হয় বলে একটু এগিয়ে দেখছি। অনন্যা, হ্যাঁ, যদি পরের প্রশ্নে যাওয়ার আগে একটু কুমারদের কথাটা শুনে নিতাম এই নিশ্চয়ই প্রসঙ্গে। নিশ্চয়ই নিশ্চয়ই, সব থেকে ভালো হয়। থ্যাংক ইউ। এই আনমিউট করো। আনমিউট করতে হবে। প্রশ্নগুলো আগে শুনি সকলের কি কি হচ্ছে মতামত, তারপরে যদি কিছু বক্তব্য থাকে বলবো। এক্ষুনি ওইটা নিয়ে তো কোনো তাড়া নেই, আমি আছি তো, মানে যদি কিছু বক্তব্য তৈরি হয় তাহলে বলবো। তো এখন ওই যে প্রশ্ন যেগুলো আছে, আমার মনে হয় যে লোকেরা অনেকের অনেক প্রশ্ন আছে, সেগুলো একটু জেনে নেওয়াটা ভালো, এবং বক্তব্যও আছে। ঠিক আছে, আমি প্রশ্নগুলো বলছি। হ্যাঁ। কৈকোবাদ আলী লিখেছেন, শিক্ষার সুযোগে সংরক্ষণ অত্যাবশ্যক। পিছিয়ে থাকারা সুযোগ পাবে মূলধারায় ফিরে আসার, কিন্তু কর্মসংস্থানের সুযোগে সংরক্ষণটা না হলেই ভালো, এতে অনেক মেধা সম্পন্নরা দলছুট হয়ে যায়। আপনি কি বলেন, উনি জিজ্ঞেস করেছেন। না, মানে আলটিমেটলি তো সেই জায়গাটাতেই তর্কটা ফিরে আসছে যে মানে যারা এই যে চাকরির ক্ষেত্রে যদি সংরক্ষণ না থাকে, চাকরি মানে ধরুন আপনি বলছেন যে শিক্ষার ক্ষেত্রে সমস্ত সুযোগ দিয়ে মানে যে সাবস্ট্যান্টিভ ইকুয়ালিটি অফ অপরচুনিটির কথা বললাম, সেটা আমরা শিক্ষার সর্বোচ্চ স্তর অবধি সেটা আমরা মেনটেন করলাম, যে সবাই ওই শিক্ষার সমান সুযোগ পেল। অর্থাৎ আমরা ধরে নিতে পারি যে সবাই সমান যোগ্যতা নিয়ে পাশ করে বেরোলো। এইবার ধরুন যদি চাকরির ক্ষেত্রে সংরক্ষণ না থাকে ভারতের মতো দেশে, তাহলে কি হবে? এইবার মানে আমরা তো সমাজ বিচ্ছিন্ন নই, যে আমরা তো এরকম নই যে আজকে মানে সত্যি যেটাকে ফেয়ার ফর্মাল ইকুয়ালিটি অফ অপরচুনিটি বলছিলাম, যে সমান যোগ্যতা সম্পন্নদের জন্য সমান সুযোগ, সেটা তার পরিচিতি নির্বিশেষে।
এইটের কথা যখন বলছি, এইটার তো আসলে এটাকে একটা কি বলবো, এটাকে একটা ফাসাদ হিসেবে ব্যবহার করা যায়, যেখানে এইটার আড়ালে থেকে সমস্ত রকম বৈষম্য, সমস্ত রকম বঞ্চনা চালিয়ে যাওয়া যাবে। এইবার চাকরি কে পাবে আর কে পাবে না, সেটা তো খুব একদম শেষ অবধি যদি দেখেন, এটা তো বস্তু নিরপেক্ষ প্রশ্ন নয়, এটা একটা বস্তু সাপেক্ষ প্রশ্ন, মানে এটা সাবজেক্টিভ প্রশ্ন, যে অর্থাৎ যিনি চাকরিটা দিচ্ছেন শেষ পর্যন্ত, তিনি যেই হন, তার যে সাবজেক্টিভিটি, তার উপর নির্ভর করছে যে কে চাকরি পাবেন এবং কে চাকরি পাবেন না। এইবার তার ধরে নিচ্ছি যে যদি মানে এটা যেহেতু একটা ধারা চলছে, মানে একদম যদি আমরা পিরিয়ড T0-তে আরম্ভ করি, সেখানে যিনি চাকরি দিচ্ছেন তিনি ধরে নিতে পারি তিনি উচ্চবর্ণের মানুষ। না হলে তো মানে চাকরি দেওয়ার অবস্থায় যদি পিরিয়ড T0-তেই কেউ একজন থাকেন যিনি নিম্নবর্গের মানুষ, তাহলে এই পুরো আলোচনাটারই আর কোনো মানে থাকতো না, কারণ তাহলে তো সেই সমতা মানে গোড়া থেকেই ছিল একটি আর কি ক্ষমতার বলতে গেলে। কিন্তু তা তো নয়, T0-তে যিনি আছেন তিনি উচ্চবর্ণের মানুষ, ফলে তার সাবজেক্টিভিটি কিন্তু তাকে কোনো না কোনো পরিস্থিতির দিকে ঠেলতে পারে। আমি বলছি না যে ঠেলবেই, মানে মানুষ হিসেবে, মানে এখানে যারা আছেন আজকে অনেকেই হয়তো তথাকথিত উচ্চবর্ণের মানুষ, এবং যারা অসম্ভব ফেয়ার, মানে আমি ব্যক্তিগত পরিচিতির সূত্রে জানি, কিন্তু ব্যক্তিগত ফেয়ারনেসের ওপর সিস্টেমকে ছাড়া, মানে ব্যক্তির নৈতিকতার ওপর সিস্টেমকে ছাড়া খুব গোলমেলে একটা কথা। ব্যক্তির নৈতিকতা অবশ্যই দরকার, মানে একটা গণতন্ত্রে মানুষ প্রত্যেকটা ব্যক্তির নৈতিক অবস্থান খুব জরুরি, কিন্তু শুধু তার উপর ছেড়ে দিলে কি হয়, মানে ধরুন একজন কেউ থাকলো যে ডিসক্রিমিনেট করবে নিম্নবর্ণের মানুষের প্রতি, সমান যোগ্যতার উচ্চবর্ণ এবং নিম্নবর্ণের দুজন প্রার্থীর মধ্যে শুধু বর্ণের কারণে তিনি উচ্চবর্ণের মানুষটিকে বাঁচলেন, এরকম বাছাই হলে এই এই যে এটা এটা পারপেচুয়েট করতে থাকে, মানে T0 থেকে T1, T2 এইভাবে চলতে থাকে, যে প্রত্যেকটা স্তরেই এই ডিসক্রিমিনেশনটা হতে থাকবে। কাজে সেটাকে আটকানোর জন্য চাকরির, আমি বলবো চাকরির ঢোকার ফেজে সংরক্ষণ দরকার, আমি বলবো চাকরির প্রত্যেকটা প্রমোশনের ক্ষেত্রে সংরক্ষণ দরকার, কারণ যেই ক্ষেত্রে এই সংরক্ষণটা যেই মুহূর্তে বন্ধ হবে, সেই মুহূর্তে এই ডিসক্রিমিনেশনটা আরম্ভ হওয়ার রিস্ক থাকছে, এবং যেহেতু আগের স্টেজ অব্দি সংরক্ষণ আছে, সেই রাগে ডিসক্রিমিনেশনের পরিমাণ আরো বাড়ার সম্ভাবনা থাকছে। কাজেই চাকরি শুরুতে তো বটেই, প্রত্যেকটি প্রমোশনের পদোন্নতির ধাপে সংরক্ষণ থাকা দরকার বলে আমি মনে করি। আচ্ছা, রূপালী গঙ্গোপাধ্যায়, রূপা চৌধুরী দুজনে প্রশ্ন করেছেন, তো আমি চাই ওনারা পরপর প্রশ্নগুলো করুন, তাহলে একসাথে নিতে পারবো। রূপালী গঙ্গোপাধ্যায় ম্যাম। হ্যাঁ, ধন্যবাদ অমিতাভ বাবু। আপনার এই সংরক্ষণ বিষয়ক সমস্ত বিষয়ের সাথে আমি বলা বাহুল্য একমত। আমার সংরক্ষণের বাস্তবায়ন নিয়ে একটা বিষয় মনে হয় আলোচনা হওয়া উচিত, আমি সেইগুলো বলতে চাই। তার মধ্যে প্রথমটা হলো যে এই যে সংরক্ষণটা কোন জেনারেশন অবধি থাকা উচিত, অর্থাৎ সংরক্ষণের সুবিধে কটা জেনারেশন পাওয়া উচিত। কারণ আমরা চোখের সামনে যারা আমরা, মানে আমি একটা প্লেস হোল্ডার, এখানে লোকে দেখতে পাচ্ছে যে একজন সংরক্ষণের সুযোগ নিয়ে সে ভালো চাকরি করেছেন, কিন্তু তার ছেলে মেয়েও সংরক্ষণের সুযোগ নিচ্ছে, এটা থেকে একটা বিরাট ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এটা প্রথম কথা, এটা নিয়ে আলোচনা হোক। 2 নম্বর কথাটা হচ্ছে যে সেটা একটা খুব হতাশাজনক জায়গা, যেটা এই কয়েকদিন আগে আমি একটা খড়গপুর IIT-তে বা বিভিন্ন IIT-র রেজাল্ট থেকে দেখছিলাম, যে সংরক্ষণের সুবিধা নিয়ে যারা ভর্তি হয়েছেন তারা অনেকে মাঝপথে পড়া ছেড়ে দিচ্ছেন, কারণ তারা মূলধারা ছেলে মেয়েদের সঙ্গে কোনোভাবে টাই আপ করতে পারছেন না। তার 2টো কারণ হতে, এবার সেই গ্যাপটাকে ফিল আপ করার জন্য তাদের আলাদাভাবে একটা ব্রিজ কোর্সের মতন করার ব্যবস্থা, মানে শিক্ষকদের পক্ষে যেটা সম্ভব আর কি, তারা সেটা করছেন, কিন্তু তাতে হচ্ছে কি যে তারা প্রথম থেকেই আলাদা হয়ে যাচ্ছে, মানে প্রথম থেকে, অর্থাৎ ডিসক্রিমিনেশনটা মেটানোর জন্য সংরক্ষণের সুযোগ দিয়ে নিয়ে এসে তাদের প্রথম থেকে কিন্তু ডিসক্রিমিনেশনের মধ্যেই দিয়েই চলতে হচ্ছে। সেটা তাদের পক্ষে ব্যাপারটা খুব অসম্মানজনক বলবো, বা তাদের পক্ষে খুব একটা অসুবিধাজনক হয়ে দাঁড়াচ্ছে, এবং এত কিছু করার পরেও তারা কোথাও গিয়ে তাল রাখতে পারছেন না, ছেড়ে দিচ্ছেন। তাহলে আমাদের বাস্তবায়নের দিকটা কি কোথাও ত্রুটি থেকে যাচ্ছে, যার জন্য এরকমটা হচ্ছে? আর আরেকটা 3 নম্বরটা হচ্ছে, এই সূত্র ধরেই বলি, এটা তো পড়াশোনার ক্ষেত্রে বললাম,
যে পড়াশোনার ক্ষেত্রে তাল রাখতে পারছেন না। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে চাকরির ক্ষেত্রেও সংরক্ষণের যে সংরক্ষিত প্রার্থীদের মধ্যে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো ফিল আপ হচ্ছে না। এবং সেই তার মানে ব্যাপারটা হচ্ছে এটা একটা কীরকম মানে ওপেন অ্যান্ড শাট প্রবলেমের মতন হয়ে গেল, যে আমি আমার মতন করে সংরক্ষিত প্রার্থী রাখলাম, আমি লোক পেলাম না এবং ওই কটা পোস্ট ফিল আপ হলো না। আলটিমেটলি আমার মানে কম লোককে চাকরি দিতে হলো। সুতরাং এই সংরক্ষণের এর জন্য সাধারণ মানে অসংরক্ষিত প্রার্থীদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হচ্ছে ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে হয় এই বিষয়গুলো একটুখানি যদি আলোচনা হয় তাহলে ভালো হয়। এছাড়া সমস্ত বিষয়ে খুব ভালো লেগেছে, একটুও বোর হয়নি। আর শিবুদার মতামতটা শেষ পর্যন্ত একটু জানতে চাই। আশা করি শিবুদাকে চিনতে পারছেন। হ্যাঁ, আরেকজন যিনি ছিলেন তারও প্রশ্নটি একসাথে নিয়ে নেবো কি, নাকি এটা আগে উত্তর হ্যাঁ, দিতে? মানে উর্বা বলবে। হ্যাঁ, আহ, মানে আমি যদিও বলবো, আমার আসলে শুনতে শুনতে মনে হচ্ছিল, কিন্তু যদি মনে হয় যে খানিকটা প্রসঙ্গের বাইরে চলে গেল তাহলে সেইভাবেই উত্তর দিও আর কি। আমি আসলে বলছিলাম যে সংরক্ষণ এবং ন্যায্যতা এই প্রসঙ্গটা যখন আসে তখন তো সোশ্যাল ক্যাটেগরি ওয়াইজ আইডেন্টিটি বিষয়টা খুব প্রকটভাবে চলে আসে, পরিচিতি সংক্রান্ত ইয়েটা। হ্যাঁ, ন্যাচারালি তার সঙ্গে রাজনীতিও জড়িয়ে যায়। তো একটা জিনিস আমি একটু বুঝতে চাই যে যখন কোনো একটা অ্যাক্টিভিজমের প্রসঙ্গ আসে সংরক্ষণকে ঘিরে বা ন্যায্যতাকে ঘিরেও, ন্যায্যতা অ্যাক্টিভিজম মানেই সেটা ন্যায্যতাকে ঘিরে হবে, তখন বহু ক্ষেত্রেই এই আইডেন্টিটি পলিটিক্সের একটা সম্ভাবনা থেকে যায়, যার সঙ্গে অধিকার এবং অধিকারের প্রসঙ্গটা বাইরে গিয়েও অনেক সময় একটা প্রাইডটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। এখানে আমার পক্ষে সবচেয়ে সুবিধাজনক এইভাবে বোঝানো যে লিঙ্গভিত্তিক কোনো সংরক্ষণের প্রসঙ্গ যদি আসে, যেখানে মহিলাদের সংরক্ষণের জায়গা আছে, মহিলাদের সংরক্ষণের জায়গা আছে, তো সেইখানে মহিলার যে নিজস্ব লিঙ্গগত পরিচিতি, তার অধিকার সংক্রান্ত বিষয়টাকে ছাড়িয়ে অনেক সময় দেখা যায় যে ওই পরিচিতিটার সঙ্গে একটা গৌরব জড়িয়ে যায়। সেই গৌরবের জায়গা থেকে অনেক সময় আমরা ন্যায্যতার দাবি করি, বা মানে তখন ন্যায্যতা থাকা একটু সমস্যারও হয়ে যায়। তো সেইটাতে তোমার কি মতামত, মানে সেইটাকে কিভাবে দেখো তুমি? সেই ব্যাপারে আমাদের কতটা সতর্ক থাকা দরকার সবারই, যার সংরক্ষণ থাকছে, যার সংরক্ষণ থাকছে না, সেইটা। আচ্ছা, আমি অনন্যা, আমি এবার বলি। নিশ্চয়ই, আপনি দুটো প্রশ্ন একসাথে হ্যাঁ, নিতে পারেন। ওকে। তো আমি মানে উল্টো দিক, মানে উর্বারটা আগে উত্তর দিই, কারণ রূপালী দিকটা আরেকটু লম্বা উত্তর দেব। উর্বার ক্ষেত্রে আমি তো মনে করি যে এই যে আইডেন্টিটি পলিটিক্স এবং প্রাইড অত্যন্ত অপূর্ব একটা জিনিস। এই যে লালু প্রসাদ যাদব, আমার অসীম শ্রদ্ধা ভদ্রলোকের প্রতি, আমি পাবলিকলি বলছি একদম, এই যে তিনি করেছেন, যে তিনি একটা উচ্চ বর্ণের আইএএস অফিসারকে বলতে পারেন যে যাতে একটু ভুট্টা নিয়ে এসো তো। হ্যাঁ, এই এই যে রেলাটা নিম্নবর্গের, এইটা তৈরি করা সামাজিক সাম্যের প্রতি, সামাজিক ন্যায্যতার ক্ষেত্রে এর গুরুত্ব অসামান্য। কাজেই যদি মনে হয় যে এটার মানে এই সংরক্ষণের মাধ্যমে একটা প্রাইড তৈরি হচ্ছে, প্রাইডের জায়গা থেকে লোকে কথা বলছে, আমি বলবো খুব ভালো। মানে আমি জানি হয়তো অনেকেই আমার সঙ্গে এখানে দ্বিমত হবেন, কিন্তু এইটাই আমার মতামত। এইবার যদি রূপালীদির কথায় যাই, তাহলে তার দুটো প্রশ্ন ছিল, যদি আমি ঠিক কথা মনে রাখতে পারি। এক নম্বর ছিল যে যে আইআইটির মতো জায়গায় যারা পড়তে যাচ্ছে, যে সংরক্ষিত ছেলেমেয়েরা, তারা পিছিয়ে পড়ছে, অথবা তাদের জন্য যদি রেমেডিয়াল ক্লাস ইত্যাদি তৈরি করা হয়, তাহলে সেখানে তাদের একটা সেগ্রিগেশন, অন্যান্য অসংরক্ষিত ছেলেমেয়েদের থেকে তাদের একটা সেগ্রিগেশন তৈরি হচ্ছে। এইটা ছিল প্রথম কথা। এইবার কথা হলো যে যারা মানে পড়তে যাচ্ছে আইআইটিতে, তারা তো অযোগ্য কেউ নয়, তারা সংরক্ষণের মাধ্যমে যাচ্ছে। আমি ধরে নিচ্ছি যারা অসংরক্ষিত আসন থেকে যারা ভর্তি মানে আইআইটিতে পড়ার সুযোগ পাচ্ছে, তাদের থেকে হয়তো এরা খারাপ নম্বর পেয়েছেন অ্যাডমিশন টেস্টে, কিন্তু অযোগ্য নন, মানে এই আমার মতো লোক নন, যাকে ওই আইআইটির ইঞ্জিনিয়ারিং পড়ালেও বুঝতে পারবে না, এরকম লোক কেউ নন। কাজেই তাদের যদি একটা গ্যাপ থেকে থাকে, যেটা ধরে নিচ্ছি আছে, সেই গ্যাপটা পূরণ করার দায়িত্ব ডেফিনেটলি ইনস্টিটিউশনের।
এইবার তার রেমেডিয়াল ক্লাস, এই রেমেডিয়াল ক্লাসটাকে আসলে জিনিসটা গোলমালটা মাইন্ডসেটে। এই যে রেমেডিয়াল ক্লাস যারা নিচ্ছে ওরা তো ওই মানে সোনার টুকরো, এই যে স্টিগমা তৈরি করা সামাজিক, এইখানে হলো আসল গন্ডগোল। হ্যাঁ, রেমেডিয়াল ক্লাস দরকার, রেমেডিয়াল ক্লাস যার দরকার তার মানে উচ্চবর্ণের কোনো, আমি নিজে মানে আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যে আমার ইউনিভার্সিটিতে উচ্চবর্ণের ছেলে ইংরেজি বলতে পারে না, আমাদের ওরকম ভাবে একদম ফর্মালি স্ট্রাকচার্ড রেমেডিয়াল ক্লাস হতো না বটে, কিন্তু আমাদের সেই ইংরেজি বলার প্র্যাকটিস তারা করেছে আলাদা করে। সেটা কিন্তু মানে তার মধ্যে কোনো স্টিগমা তৈরি হয়নি যে আলাদা করে। তার কারণ হলো যেইখানে আমরা যদি পয়েন্ট আউট করতে থাকি সারাক্ষণ যে এরা হ্যাঁ তফসিলি জাতিভুক্ত বলে তারা দীর্ঘকাল ধরে মানে অসম্ভব বঞ্চনার শিকার বলে তারা আজকে এই জায়গাটায় পিছিয়ে আছে, সেটা আমাদের সমাজের লজ্জা, তাদের লজ্জা নয়। কাজেই তাদের সেই পিছিয়ে থাকাটাকে যতদূর সম্ভব আমাদের ঠিক করতে হবে, এবং যতটা ঠিক হবে না সেটাকে আমাদের মানতে হবে। এই কথাটা আসলে সামাজিক স্তরে প্রতিষ্ঠা করা দরকার। এইখানে এটার উত্তর এই হতে পারে না যে আইআইটিতে তাহলে রিজার্ভেশনের দরকার নেই, যদি কাজের কাজ নাই হয় তাহলে রিজার্ভেশন করে কি হবে, এটা 1 নম্বর। আর দ্বিতীয় ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে যদি যোগ্য লোক না পাওয়া যায় তাহলে পদ খালি থাকবে। এইটার পিছনে তো মানে হাজার রকমের ইকুয়েশন থাকে না, মানে এটা তো ঠিক শুধু যোগ্যতার প্রশ্ন নয়। মানে এই প্রশ্নটা মানে কি করে চাকরির পদ ভর্তি করতে হবে, এইটার উত্তর দেওয়ার পক্ষে সম্ভবত আমি খুব আইডিয়াল লোক নই, আমার অভিজ্ঞতা নেই, কিন্তু এটাও মানে রিজার্ভেশনের বিরুদ্ধে যে এটা যুক্তি হতে পারে না সেটুকু স্পষ্ট। অনন্যা। আমি দেখতে পাচ্ছি সুজিত মাঝি হাত তুলেছেন, উনি যদি কিছু বলতে চান। স্যার, আফটার ইন্ডিপেন্ডেন্স যে কোনো স্টেটে যদি আপনি দেখেন তাহলে রাজনীতিতে ধরুন অংশগ্রহণের জন্য তো কোনো ক্রাইটেরিয়া থাকে না, অথবা কোনো শিক্ষার যে যোগ্যতা ব্যাপার সেগুলো কিন্তু কোনো কিছুই দেখা যায় না। তাহলে রাজনীতিতে সবাই অংশগ্রহণ করে, একজন এসটি, একজন এসসি, একজন ওবিসি সবাই অংশগ্রহণ করে, কিন্তু মিনিস্ট্রিতে যাওয়ার সময় দেখা যাচ্ছে যে না, আপার কাস্টটাই মিনিস্ট্রি নিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে আপনার কি মত? মানে আপনি কি জানতে চাইছেন আমি মিনিস্ট্রিয়াল বার্থে কোনো রিজার্ভেশন থাকবে কিনা, আমি সেটা মনে করি কিনা? হ্যাঁ, এটাও আপনি বলতে পারেন, অথবা এটা বলতে পারেন যে সেখানে কি কোনো সিস্টেম চেঞ্জ করা উচিত কি উচিত নয় সেই সিস্টেমে। দেখুন মানে মিনিস্টার কে হবে আর কে হবে না সেইখানে রিজার্ভেশন মানে আমি না এই প্রশ্নটা অনেস্টলি কখনো ভাবিনি, কাজে এটা একটু ভাবা দরকার, বা বাকিরাও এটা মানে বলতে পারেন যে তারা কি মনে করেন। আমার কাছে এটার খুব স্পষ্ট কোনো উত্তর নেই, কিন্তু এই রিপ্রেজেন্টেশন যে দরকার সেটা নিয়ে তো কোনো সংশয় নেই। এবার সেইটা মানে সেটার জন্য সাংসদ বিধায়ক পদে বা বিয়েতে আপনার একদম পঞ্চায়েত স্তরেও যে জাতিগত পরিচিতি ভিত্তিক রিজার্ভেশন দরকার সেটাই আমি একমত, কিন্তু মন্ত্রিত্বের ক্ষেত্রে রিজার্ভেশন আদৌ প্রয়োজন আছে কিনা বা তার সে ন্যায্যতা যুক্তি আছে কিনা এটা ভাবতে হবে। মানে এটা আমি এক্ষুনি হ্যাঁ নায় উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। এটা মানে কুমারদা, অচিনদা এরা মানে বেটার বলতে পারবেন হয়তো। এই নিয়ে দেখছি চ্যাটে একটা প্রশ্ন, খুব সিমিলার একটা প্রশ্ন এসছে। আমি চ্যাটে অনেকগুলো প্রশ্ন এসছে আমি দেখছিলাম। শুভঙ্কর দাস বলছেন সংরক্ষণ একটি প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা কি, রেপ্রেজেন্টেশনের ব্যাপারে এসসি এসটি ওবিসির সংখ্যা অনুপাতে প্রতিনিধিত্ব গণতন্ত্রের 4টি পিলারে সুনিশ্চিত করার লক্ষ্যে বর্তমান দলিত আন্দোলন এগিয়ে চলেছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখবেন? হ্যাঁ মানে খুবই খুবই তো আমি এক্ষুনি যেটা বললাম যে প্রতিনিধিত্ব তো অবশ্যই দরকার, রকমের হ্যাঁ প্রশ্ন এটা। নিশ্চয়ই দরকার। হ্যাঁ, আরো কিছু প্রশ্ন আসে, আমি পরপর বলে যাচ্ছি। এটা সুকুমার শেখ লিখেছেন, ডক্টর বি আর আম্বেদকরের জীবনী জানলে অনেকটাই সংরক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করা যায়। হ্যাঁ, এক্ষেত্রে দেশের কর্মসংস্থানের চিন্তা ভাবনা বিশেষ প্রয়োজন কি দরকার রয়েছে? আমাদের মতো জনবহুল সংখ্যার দেশের ক্ষেত্রে জনসংখ্যা নিয়ন্ত্রণ কি দরকার আছে? রাজনীতির নোংরামি কি দূর হওয়ার প্রয়োজন রয়েছে? হ্যাঁ মানে তিনটে অনন্যা প্রথম প্রশ্নটা কি ছিল যেন? হ্যাঁ হ্যাঁ বলছি, ডক্টর বি আর আম্বেদকরের জীবনী জানলে অনেকটাই সংরক্ষণের প্রয়োজনীয়তা অনুভব করা যায়। এক্ষেত্রে দেশের কর্মসংস্থানের চিন্তা ভাবনা বিশেষ প্রয়োজন কি দরকার রয়েছে?
কর্মসংস্থানের চিন্তা না, ভাবনায় বিশেষ প্রয়োজন। দ্বিতীয়বার শুনেও আমি প্রথম প্রশ্নটার মানে আমিও বুঝতে ঠিক পারিনি। বুঝতে পারলাম না হ্যাঁ, প্রশ্নটা। আমি কিন্তু ওনাকে অনুরোধ করব যদি উনি একটু মাইকটা হ্যাঁ, আনমিউট উনি যদি থাকেন উনি হ্যাঁ নিজে বলুন। সুকুমার শেঠ বলেছেন এটা। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, নমস্কার। আমি শুনছি, আমি পূর্ব মেদিনীপুর থেকে বলছি। অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের যে সংরক্ষণের যে বিষয়টা, তাতে আমাদের দেশের যে জনবহুল যে সংখ্যাটা, তাতে আমাদেরকে যে কর্মসংস্থান যদি আমরা যদি একটা পরিকল্পনা যদি করতে পারি, তাহলে নিশ্চিতভাবে সেটা ওই সংরক্ষণের বিষয়টা আর প্রাধান্য পায় না। আমি এটা বলতে চাচ্ছিলাম। এবং সেখানে যদি আমাদের মতো যে জনবহুল দেশ, অর্থাৎ জনসংখ্যা আমাদের কোনো নিয়ন্ত্রণ আমাদের মধ্যে নাই, তাহলে আমরা যদি জনসংখ্যার যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কর্মসংস্থান যদি সবাই যদি কাজের মধ্যে যদি আওতায় আসতে পারে, তাহলে সংরক্ষণটা তখন গুরুত্ব বা মাথাচড়া বেশি দেয় না বলে আমি মনে করছি। এটাই আমার প্রশ্ন ছিল আর কি, আচ্ছা, ভাবনা। ধন্যবাদ সুকুমার বাবু। আপনার দ্বিতীয় প্রশ্নটার মানে একটা বিস্তারিত উত্তর কিছুদিন আগে এই ফোরামেই দিয়েছিলেন, আমাদের শাশ্বতদা দিয়েছিলেন, শাশ্বত ঘোষ। তিনি ডেমোগ্রাফি নিয়েই কাজ করেন। আমি তার মানে তার জ্ঞানও আমার নেই, সেই অতটা আলোচনায় যাওয়ার সময়ও আমার নেই। আপনাকে শুধু আমি একটা কথা বলি, এই যে জনসংখ্যা আমাদের সমস্যা, এই ধারণাটা না গত 30 বছরে আস্তে আস্তে অনেকটা পাল্টে গেছে। ফলে জনসংখ্যাকে এখন আর এবারে এটা ধরুন, যখন স্বাধীনতার পরে আপনি যদি 1947 সালে বা তার আশেপাশের সময়ের লিটারেচার পড়েন, তখন আমাদের দেশে যে জনসংখ্যার সমস্যা, মানে কোট আনকোট সমস্যা নিয়ে যে আলোচনা হতো, সেই সেই সুরটা কিন্তু আজকের মানে তত্ত্বে সম্পূর্ণ নাকচ হয়ে গেছে। এখন বলা হচ্ছে জনসংখ্যাটা সমস্যা নয়, বরং জনসংখ্যাটা বিভিন্ন ক্ষেত্রে আশীর্বাদের মতো কাজ করে। আমি সেই আলোচনায় যাচ্ছি না, বরং আমি আপনার প্রথম যে ফলে জনসংখ্যা কমলে সবার চাকরি হবে এটা কেন নয় জানেন তো? তার কারণ হলো যে পুরো জিনিসটা তো ধরুন, আমাদের যদি জনসংখ্যা হঠাৎ করে কমতে থাকে, তাহলে কাজ করার লোক কমলে তো উৎপাদন কমবে, ফলে দেশের আয় কমবে, সে এক জটিল ঝামেলা হবে। কিন্তু তার ফলে যেটা হবে যে যেই লাভটার কথা আমরা ভাবছিলাম যে যদি পাইটা এক, যদি কেকের আয়তনটা এক থাকে, খাবার লোক কমে, তাহলে লাভ। কিন্তু খাবার লোক কমলো, তার সঙ্গে সঙ্গে কেকের আয়তনটাও কমে গেল, তাহলে তো আর লাভ নেই। কাজে এই জায়গাটাই আসল সমস্যাটা। জনসংখ্যার প্রশ্নটাকে এইখান দিয়ে ভাবলে বোধহয় আপনার একটা মানে একটু অন্যদিকে যেতে পারবেন ভাবনাটা নিয়ে। কিন্তু প্রথম প্রশ্ন যেটা ছিল যে কর্মসংস্থান, হ্যাঁ কর্মসংস্থান তো দরকার, কিন্তু কর্মসংস্থান হলে রিজার্ভেশনের দরকার নেই, এই ভাবনাটাকেই আমরা চ্যালেঞ্জ করছি। তার কারণ হলো কর্মসংস্থান যা হবে, আপনি যদি দেখেন আমাদের দেশে যে 140 কোটি মানুষ, তার মধ্যে তথাকথিত উচ্চ বর্ণ মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, কায়স্থ ইত্যাদি, তার অনুপাত কত? আর বাকি যারা আছেন মানে যারা তথাকথিত মধ্যবর্ণ, নিম্নবর্ণের মানুষ, তাদের অনুপাত কত? আপনি যদি দেখেন তাহলে উচ্চবর্ণের মানুষরা, যারা অত্যন্ত একটা ক্ষুদ্র অনুপাতে মোট জনসংখ্যার, কিন্তু তারা ডিসপ্রপোর্শনেটলি কাজের সুযোগগুলো, অর্থনৈতিক সুযোগগুলো তাদের দখলে চলে আছে। সেটা দীর্ঘদিন ধরে চলে গেছে। মানে এটার ঐতিহাসিক কারণ যেটা বলছিলাম, যে মানে উচ্চ বর্ণের দাপট, নিম্ন বর্গের প্রতি বঞ্চনা ইত্যাদি। ফলে কাজের নতুন সুযোগ তৈরি হলেও যারা ওই একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, তারা অধিকতর সুযোগ দখল করে নেবে। এইটাকে ভাঙার জন্যই কিন্তু আমাদের সংরক্ষণটা দরকার। আমি তো মনে করি, এটা আরেকটা কথা যেটা নিয়ে প্রচুর লোক রাগ করবেন বা দ্বিমত হবেন, আমি মনে করি যে যদি সংরক্ষণ তখনই অর্থপূর্ণ হয় যখন এটা একেবারে প্রপোর্শনেট হবে। সংরক্ষণ তো মানে এই যে 50 ন্যূনাধিক মানে এই কি বলবো, মানে 50% বেশি সংরক্ষণ হচ্ছে না, 49% সংরক্ষণ আটকে আছে। হ্যাঁ, এইটা তো গোলমেলে উচ্চ মানে যারা অসংরক্ষিত শ্রেণী, জায়গাটা তো উচ্চবর্ণই দখল করে মূলত। সেই জায়গাটার জন্য এতটা জায়গা ছাড়বো কেন? তাদের তো মোট জনসংখ্যা অত অনুপাত নেই। আমি বোঝাতে পারলাম আমি কি বলছি? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আরেকজন হাত তুলেছেন, মিঠুন রায় হাত তুলেছেন, উনি যদি কিছু বলেন। হ্যাঁ স্যার, নমস্কার স্যার। বলছি আমরা যদি হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালি দেখি, মনে করুন ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের এক্সাম্পল হিসাবে,
যে দেখছি যে কোনো রিজার্ভ ক্যান্ডিডেট যারা মনে করুন, আমরা নর্মালি যে জেনারেল লিস্টটা হয় সেটাতে একটা মিক্স থাকে, কিন্তু আমরা লাস্ট কয়েক বছর থেকে যদি ধরি কিছু কিছু সাবজেক্টের ক্ষেত্রে যারা মনে করুন এসসি ক্যাটাগরিতে 1 নম্বরও র্যাঙ্ক করছে সে জেনারেল লিস্টে নেই। মানে কোথাও না কোথাও হচ্ছে গিয়ে সিস্টেমেটিক্যালি হচ্ছে গিয়ে যারা রিজার্ভে থাকছে তারা যতই মানে ভালো স্টুডেন্ট হোক না কেন বা ডিজার্ভিং ক্যান্ডিডেট হোক না কেন, তাদেরকে টেকনিক্যালি হচ্ছে গিয়ে রিজার্ভ ক্যাটাগরির মধ্যেই আটকে দেওয়া হচ্ছে একটা। এবং আমরা যদি সেই ক্ষেত্রে দেখি যারা প্যানেলে বসছেন তারা তথাকথিত কি বলবো উচ্চ শ্রেণীর লোকেরা। ফলে এই বিষয়টাকে আপনি স্যার কিভাবে এক্সপ্লেন করবেন? আমি 1 মিনিট অমিতাভ দা, আমি মিঠুন দার সূত্র ধরে আরেকটা আমি এক্সাম্পল দিচ্ছি। রিসেন্টলি মানে আমার কিছু বন্ধু বান্ধব পিএসসির পরীক্ষা দিচ্ছে এবং আমি জিনিসটা ফলো করছি। ওয়েস্ট বেঙ্গল পিএসসির বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে যখন ইন্টারভিউ ডাকা হয়, যেমন আমি মানে হলফ করে বলতে পারি কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল যে গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলোর ক্ষেত্রে যখন ডাকা হলো আমার বন্ধুদেরকে, তখন দেখা গেল যে জেনারেল লিস্টে যারা ডাকা হলো সেখানে সংখ্যাটা হচ্ছে 1:5 অনুপাতে। আবার যখন ওবিসি বা অন্যান্য লিস্ট থেকে ডাকা হলো সেটা 1:9 এবং এসসি এসটির ক্ষেত্রে সেটা 1:10। তার কারণ হচ্ছে যখন রেজাল্ট বেরোলো তখন শুধুমাত্র জিনিসটা যেটা হলো যে জেনারেল লিস্টের ক্যান্ডিডেটরা শুধুমাত্র জেনারেল ইয়ের মধ্যেই প্রতিযোগিতা করছেন, এবং তার ফলে যেটা হচ্ছে যে কম্পিটিশনের যে জায়গাটা সেইটা মানে রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে অনেক বেশি হচ্ছে, কারণ তাদের ডাকার অনুপাতটা, এবং এইটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মানে রীতিমতো এই জিনিসটাই করে আসছে এখনো পর্যন্ত, মানে যে রেজাল্ট গুলো আমরা দেখি ওয়েস্ট বেঙ্গল পিএসসি। আচ্ছা, এখানে অনন্যা আমাদের মধ্যে আছেন সন্দীপ। সন্দীপ এখন জার্মানিতে থাকেন, আগে আমেরিকাতে বহুদিন দেখেছেন। তো যদি একটু সন্দীপ এই ব্যাপার এই সবগুলো নিয়ে একটু যদি রেসপন্ড করেন তো ভালো হয়। হ্যাঁ প্লিজ মানে বলুন। বাইরে কি হচ্ছে, মানে এটাকে আমরা তো এখানে দেখি, যেমন এখানে দেশের মধ্যেও কি হচ্ছে অনেকগুলো জিনিস কম্পেয়ার করবার রয়েছে, সেটা আমরা পরে হয়তো কথা বলতে পারি। যেমন তামিলনাড়ু এবং ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ুতে 70% সংরক্ষণ তারা করে নিয়েছে, তারা ওটাকে ওই 9th শিডিউলে নিয়ে নিয়েছে সংরক্ষণ জিনিসটাকে। তো সেই কিন্তু মানে অন্য দেশে মানে আমার যতটুকু জানা আছে পৃথিবীর সমস্ত দেশে সংরক্ষণ আছে নানাভাবে, এমনকি নানান ভাবে, এমনকি সুনামি রিজার্ভেশনও আছে জাপানে। তো এই সন্দীপ যদি একটু রেসপন্ড করতেন তো ভালো হতো। মানে একদম প্লিজ বলুন। কুমারদা ধন্যবাদ, কিন্তু তুমি মানে আপনি কবে থেকে বলা শুরু করলে, এটা তো সমস্যার বিষয়। মানে প্রথমত আমি এই বিষয়ে একদমই এক্সপার্ট নই। আমি ইনফ্যাক্ট ভাবছিলাম কয়েকটা প্রশ্ন করব, কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু আমি দেখেছি যে মানে আমি একসময় অনেকদিন ইউএসএ তে ছিলাম, তো সেখানে যারা ফ্যাকাল্টি মেম্বার বা স্টুডেন্ট তাদের মধ্যে বিশেষ করে মানে সেখানে আফ্রিকান আমেরিকানদের ওরাই প্রাইমারিলি সবচেয়ে এক্সপার্ট, এবং দ্বিতীয়ত হচ্ছে ল্যাটিনো যারা তারা। তো ইনফ্যাক্ট মানে লাস্ট আমি বলবো 10 থেকে 15 বছরের মধ্যে আমি নিজে দেখেছি যে বিভিন্ন ইউনিভার্সিটিতে মানে আমার ইউএসএ তে ব্যাপারগুলো যেভাবে হয় যে ইউনিভার্সিটিতে যখন ফ্যাকাল্টি রিক্রুটমেন্ট হয় বা যখন স্টুডেন্ট গ্রাজুয়েট স্টুডেন্ট অর্থাৎ পিএইচডির জন্য যখন রিক্রুট করা হয় স্টুডেন্টদেরকে, তখন একটা অঘোষিত রুল থাকে যে সবসময় বলা হয় না এক্সপ্লিসিটলি, কিন্তু লোকে জানে যে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে যারা আফ্রিকান আমেরিকান বা লাটিনো বা বিশেষ করে মহিলা সেকশনটা তাদের মধ্যে থেকে উঠে আসা, ইভেন সাউথ এশিয়ান যারা মেয়েরা অ্যাপ্লাই করে তাদের জন্য। এবং তাতে যেটা হয়েছে ইনফ্যাক্ট যখন ওখানে গ্রান্ট অ্যাপ্লিকেশন লিখতে হয়, টাকা মানে ওখানে তো গবেষণা করার জন্য টাকার ব্যবস্থা নিজেকেই করতে হয়, তো গ্রান্ট অ্যাপ্লিকেশন লেখার সময় একটা ডাইভার্সিটি স্টেটমেন্ট জমা দিতে হয়। তো সেই স্টেটমেন্টে বলতে হয় যে আপনার গ্রুপ কতটা ডাইভার্স এবং ডাইভার্সিটিটা তৈরি করার জন্য আপনি কি করছেন। এখানে এটা বোঝাটা খুব দরকার যে তাতে কিন্তু মানে সেখানকার বিজ্ঞানের গবেষণার মান কিন্তু নিচে যায়নি, ওপরের দিকেই গেছে। মানে ইনফ্যাক্ট অমিতাভ বাবু যিনি একটা যখন বললেন ওই আম্বেদকরের কথা, যে যখন আপনি সব সেকশনকে সুযোগ দিচ্ছেন, ইফ এনিথিং ইয়োর প্রোডাক্টিভিটি গোজ আপ। মানে ইভেন আমি যদি ন্যারো সেকশন মানে ন্যারো আমি ডেফিনেশন থেকে দেখি পেপারের সংখ্যা বা কি, যে গ্রুপগুলো যত ডাইভার্স সেখান থেকে যে পেপার গুলো বেরোচ্ছে সেগুলো সংখ্যাটি সবসময় বিচার করাটা হয়তো ঠিক নয়, কিন্তু ইভেন কোয়ালিটি ওয়াইজ তার কিন্তু ইমপ্রুভমেন্ট হয়।
তার একটা বড় কারণ হলো বিভিন্ন লোক বিভিন্ন ফিল্ড থেকে আসে, বিভিন্ন সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, এবং এই ব্যাকগ্রাউন্ড থেকে আসার ক্ষেত্রে তাদের যে বিভিন্ন পার্সপেক্টিভ গুলো তারা বিজ্ঞানের ক্ষেত্রে আনে, মানে আমি জাস্ট বিজ্ঞানের কথাই বলছি, ন্যাচারাল সায়েন্সের কথা, সেই পার্সপেক্টিভ গুলো আনে, সেই পার্সপেক্টিভ গুলো কিন্তু এনরিচ করে আমাদেরকে। কারণ আমাদের ট্রেনিংটা এমন, আমরা যখন একটা পার্টিকুলার ওয়েতে ট্রেন্ড হয়ে আসি, এবং উচ্চ বর্ণের মোস্টলি আমরা লোকজন, এবং তারা যখন ওই ট্রেনিং থেকে যায়, আমাদের কিন্তু ভিশনটা ওই ট্রেনিং দ্বারাই এস্টাবলিশড হয়। এবার যে একটা আফ্রিকান আমেরিকান ছেলে মেয়ে যারা আসছে, বা ল্যাটিনো, সে যে নেবারহুড থেকে আসছে, তার কাছে মানে ইনভেরিয়েবলি আমি সবসময় দেখেছি তার চিন্তা করার পদ্ধতিটা বা তার মাথায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো সবসময় একটু অন্য ধরনের হয়। এই পার্সপেক্টিভ গুলো কিন্তু অ্যাকচুয়ালি সায়েন্সের রিচনেসটাকে বাড়াতে সাহায্য করে। তো এই মানে আমি জাস্ট বিজ্ঞানের জায়গা থেকে আমি সবসময় এটা দেখেছি যেটা হয়। ইনফ্যাক্ট আমার এই বিষয়ে একটা প্রশ্ন ছিল অমিতাভ বাবুকে, আপনার টকটা খুব সুন্দর লেগেছে শুনতে, আমার মানে এগুলো আমার খুব একটা ধারণা ছিল না, শুনে আজকে খুব ভালো লাগলো। একটা প্রশ্ন আমার এটা আছে যে আপনি যখন বললেন যে ইকোনমিক অ্যাঙ্গেল থেকে শুধু ভাবা উচিত নয়, উইচ ইজ অ্যাবসলিউটলি ট্রু, মানে এটা খুব ন্যারো একটা অ্যাঙ্গেল হয়ে যায়, বাট ইভেন ওই ন্যারো অ্যাঙ্গেলটাও যদি আমি নিই, সেক্ষেত্রে কি এরকম কোনো ডেটা আছে যে রিজার্ভেশনের পরে কি ওভারঅল প্রোডাক্টিভিটি কিরকম রাইজ করেছে, বা তার আগে কিরকম ছিল, বা মানে যদি দেখা যায় কোনো একটা ন্যারো, মানে কোনো একটা ছোট কোনো একটা জাস্ট আমি যদি একটা ইন্ডাস্ট্রি নিয়ে নিই, তার মধ্যেকার একটা সময় ধরে মানে কিভাবে ইভলভ করেছে প্রোডাক্টিভিটি উইথ দ্য ইনক্লুশন অফ মানে ডিফারেন্ট সেকশন, সেটা আফ্রিকান আমেরিকান হতে পারে ইউএস এর ক্ষেত্রে, ইন্ডিয়ার ক্ষেত্রে এসসি এসটি ওবিসি এই কমিউনিটি গুলোর ক্ষেত্রে, আপনার কি জানা আছে এই ধরনের কিছু? মানে এটা ভারতে নেই, কিন্তু আমেরিকাতে একটা টাইম সিরিজ ডেটা নিয়ে একটা বই আছে। আমিও এটার কথাই বলছিলাম। হ্যাঁ, বলো 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 তুমি বলো তুমি আমার এই বইটার কথা বলেছো, কাজে তুমিই বলো। না, ওই 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 ইয়ে মানে এটা একটা বিখ্যাত বই, দি শেপ অফ দি রিভার, বক অ্যান্ড বাওয়েন, একজন প্রিন্সটন ইউনিভার্সিটির প্রেসিডেন্ট আর একজন হার্ভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ছিল, দুজনেই ইকোনমিস্ট, এবং তারা ওই 40-50 বছরের ডেটা নিয়ে যেটা দেখাচ্ছেন যে এটাতে ইমিডিয়েট, যেমন অনন্যা চাকরিটা পেল না, তার জায়গায় সন্দীপ পেয়ে গেল, তাতে অনন্যা ইমিডিয়েটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে বটে, কিন্তু অন্য ইয়েতে দেখতে গেলে অনন্যা যেহেতু তার সোশ্যাল ক্যাপিটাল ইত্যাদি এগুলো রয়েছে, সে কোনো না কোনোভাবে একটা কাজ পেতে পারে, যেটা সন্দীপ কিন্তু অন্যথায় পেত না, যার ফলে টোটাল প্রোডাক্টিভিটি লস হচ্ছে। যদি অনন্যা মানে যদি চাকরিটা না পেত সন্দীপ, তাহলে কিন্তু মানে তার প্রোডাক্টিভিটিটা লস হতো, এদিক দিয়ে টোটাল প্রোডাক্টিভিটি লস হতো, এইরকম একটা বক্তব্য তারা বলছেন। তো এই মানে এই যুক্তিটা অমিতাভ আগেই বলেছে, এবং অচিন নিজে ইকোনমিস্ট, কিন্তু ও সবসময় এগুলোতে আমাদেরকে বকে দেয় যে সবগুলোকে এরকম অর্থনীতি ভালো কিন্তু এটা প্রমাণিত, এটা এই যে প্রোডাক্টিভিটি যে বাড়ে, এটা প্রমাণিত। ওকে ওকে, তুমি এই পারলে বইটা আমাকে একবার পাঠিও তো, মানে তুমি লিংকটা পাঠালেও আমি তবে দেখি কোথাও। আমি বইটা আমার কাছে পিডিএফ আছে, আমি পাঠিয়ে দেবো। যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি একটা প্রশ্ন না এটা কথা বলি। আমি সব শুনছিলাম এবং খুবই নতুন অনেকগুলো কথা নতুন বুঝলাম আর কি, কিন্তু যে প্রশ্নটা মনে হয় আর একটু আলোচনা হওয়ার দরকার সেটা হচ্ছে যে ওই ট্যালেন্ট, মেরিট এবং তার প্রভাব উৎপাদনশীলতায় বা উৎপাদনে আর কি, এইটা অনেকেই বলে থাকেন সেই জায়গা থেকে। আমার তো মনে হয় ব্রাহ্মণরা যদি চাষবাস করেন, আমার মনে হয় উৎপাদনশীলতা অনেক বাড়বে। কিন্তু এটা কেউ খুঁজে দেখেনি যে আজকে সমস্ত ব্রাহ্মণ সন্তানদের যদি জমিতে চাষ করতে বলা হয় তাহলে উৎপাদনশীলতা বাড়বে কি বাড়বে না, কেউ কিন্তু এটা ভেবে দেখেনি। হয়তো ব্রাহ্মণদের ট্যালেন্ট আছে কৃষিকাজে, কিন্তু যেহেতু আমাদের সমাজটা এইভাবে সাজানো হয়েছে যেখানে কৃষিকাজের সম্মান কম এবং কৃষিকাজের তার রিটার্নও কম, সেই কারণেই ব্যাপারটা হয়ে গেছে যে তথাকথিত নিম্নবর্ণের মানুষ ওই কাজটি করবেন এবং ব্রাহ্মণ সন্তান পড়াবেন।
তো এই যে ডিভিশন অফ লেবারটা, এই ডিভিশন অফ লেবারটা তো কোনো এফিসিয়েন্সি ওরিয়েন্টেড নয়, এটা তো একটা সামাজিক বিভেদের মধ্যে দাঁড়িয়ে ডিভিশন অফ লেবার। অ্যাডাম স্মিথ যে ডিভিশন অফ লেবারের কথা বলেছেন সেটা তো একদমই অন্য যুক্তি, তাই না? এবং তার সঙ্গে তো এই ডিভিশন অফ লেবারের কোনো যুক্তি নেই, কোনো সংযোগ নেই তার সঙ্গে। সুতরাং এই যারা বলেন যে এখানে একটা ওই উৎপাদনের দিক থেকে একটা ক্ষতি হতে পারে আর কি, এটা ভুল কথা। দ্বিতীয়ত যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে ট্যালেন্টটা কিন্তু স্ট্যাটিস্টিক্যালি বলতে গেলে এটা হচ্ছে ট্যালেন্টটা কিন্তু র্যান্ডামলি ডিস্ট্রিবিউটেড, এবং প্রত্যেকটা গ্রুপ, আজকে আমি যদি জেনারেল সোকল জেনারেল ক্যাটাগরি বলি, এসসি বলি, এসটি বলি, ট্যালেন্ট কিন্তু র্যান্ডামলি ডিস্ট্রিবিউটেড। সুতরাং যে কোনো ওই রকম কোনো কারণ নেই যে একটা বিশেষ কোনো জনগোষ্ঠীর মধ্যে অ্যাভারেজ ট্যালেন্ট কম হবে, তার কোনোই কারণ নেই, কোনো নৃতাত্ত্বিক কারণও নেই আর কি। আজকের দিনে নৃতত্ত্বে এইসব জিনিস কিন্তু এখন আর চলে না। সে এক সময় সেই বেল কার্ভ নিয়ে অনেক ডিবেট হয়েছিল, সোকল বেল কার্ভ, এবং আমেরিকাতে সেটা কিন্তু এখন একেবারেই ওটা রিজেক্টেড হয়েছে। সুতরাং ওই ট্যালেন্টের ডিস্ট্রিবিউশনটা র্যান্ডম হওয়া উচিত, এবং সেখানে গ্রুপ মিন, যেগুলো গ্রুপ মিন অ্যাচিভমেন্টের যে গ্রুপ মিন, সেগুলো সমান হওয়া উচিত। কিন্তু এই ডেটাটা তো আমাদের কাছে আছে যে গ্রুপ মিন গুলো সমান নয়। অর্থাৎ যদি আমি শিক্ষার যদি অ্যাচিভমেন্টের জায়গা থেকে দেখি, তার যে গড়, আমরা যদি বিভিন্ন ক্ষেত্রে আয়ের গড় নিই যদি, তাহলে কিন্তু কোনো এই গ্রুপগুলোর মধ্যে আয়ের গড় বা শিক্ষার গড় এখনো সমতায় আসেনি। অর্থাৎ আমার যদি ট্যালেন্ট যদি র্যান্ডামলি ডিস্ট্রিবিউটেড হয়, তাহলে কিন্তু এই গড়গুলোও কিন্তু কাছাকাছি আসার কথা। কিন্তু সেই গড়গুলো যখন কাছাকাছি আসেনি, তাহলে একটা, যাকে আমরা বলি ম্যাক্রো লেভেল, সেখানে একটা সমস্যা রয়ে গেছে। সেই সমস্যার আপাতত একমাত্র উপায়, আরো উপায় আছে, কিন্তু ওই রিজার্ভেশন চালিয়ে যাওয়া। এই আর যেটা বলার কথা সেটা হচ্ছে যে মাইক্রো, আর যে সমস্যাগুলো উঠে আসছে সেটা হচ্ছে মাইক্রো, অর্থাৎ ওই মাইক্রো স্তরে অনেকে ওই ফেয়ারনেস ইত্যাদি এই কথাগুলো বারবার তুলছেন, যে আমি তো খুবই ট্যালেন্টেড কিন্তু আমার হলো না, আরেকজনের হলো, জিনিসটা ট্যালেন্টেড নন। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে মাইক্রো স্তরের যে ফেয়ারনেস এর প্রশ্নটা, সেটা অমিতাভ খুব ভালো করে আলোচনা করে দিয়েছে একদম গোড়া থেকে আর কি, সুযোগের সাম্যের জায়গা থেকে। এবার সুযোগের সাম্য কিন্তু আমি দুরকম ভাবে ভাবতে পারি। একটা হচ্ছে যে ওই যাকে বলে লেভেল দ্য প্লেইং ফিল্ড, হ্যাঁ, লেভেলিং দ্য প্লেইং ফিল্ড। এবার প্লেইং ফিল্ডটা লেভেল করে দেওয়া হলো, এরপর সবাই দৌড়তে শুরু করলো। তো এবার প্লেইং ফিল্ডটা লেভেল করতে কতগুলো জায়গায় নিয়ে আসতে হবে। এবার সেইটা করতে গেলে আমি যদি এই প্রজন্মে যদি মানে আমি যে চাকরি করছি আর একটি অন্য সামাজিক গোষ্ঠীর তিনিও যদি সেই চাকরি করেন, তাহলে পরবর্তী প্রজন্ম সমান এসে গেল অনেকটা, এটা একটা ধারণা হতে পারে। এইভাবে লেভেল দ্য প্লেইং ফিল্ড হতে পারে। আর লেভেল দ্য প্লেইং ফিল্ড হলেই যে সব সময় সাম্যের শর্তগুলো পালন করা হলো, তা নাও হতে পারে। কারণ আমি কয়েকটা কথা বলছি, যেমন আমি যদি বলি যে সকলেরই লাইসেন্স পাওয়ার অধিকার আছে, কিন্তু সকলেরই কি ফার্স্ট প্রাইজ পাওয়ার অধিকার আছে? তা তো নেই। কিন্তু ফার্স্ট প্রাইজটা যাতে সবাই পেতে পারে, তার জন্য লেভেল দ্য প্লেইং ফিল্ডটা, এটাই মোটামুটি গ্রাহ্য তত্ত্ব আর কি, সবাই এটা অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু সেখানেও একটা কিন্তু আছে, কারণ হচ্ছে যে ফার্স্ট প্রাইজ আর সান্ত্বনা পুরস্কারের মধ্যে পার্থক্যটা কত হবে, সেটা কিন্তু সামাজিক ব্যাপার, সেটাও কিন্তু সামাজিক ব্যাপার। অর্থাৎ ডিএম, যত একজন ডিএম ডিগ্রিধারী তিনি যা রোজগার করছেন আর একজন কৃষক যা রোজগার করছেন, তার মধ্যে পার্থক্যটা যদি 5000 গুণ তফাৎ হয় আর কি, তাহলে সমাজ কিন্তু এই প্রশ্নটাও তুলতে পারে। অর্থাৎ সমাজ কিন্তু ওই প্রশ্নটা না তুলে সমাজ যেটা বলছে সেটা হচ্ছে কেন তিনি ডিএম হবেন রিজার্ভেশনের সুযোগ নিয়ে। এটা ভুল প্রশ্ন। আসলে প্রশ্নটা আসলে হওয়া উচিত ছিল যে একজন ডিএম কেন 5000 গুণ বেশি রোজগার করবেন একজন কৃষকের থেকে, এই প্রশ্নটা হওয়া উচিত ছিল। অর্থাৎ এই যে প্রাইজ আর কি, আমাদের মাথায় সবসময় প্রাইজ, এবং সেই প্রাইজের যে ডিস্ট্রিবিউশনটা অসম্ভব স্কিউড আর কি, এবং সেই কারণেই আজকে সমস্ত ফেয়ারনেস, ট্যালেন্ট ইত্যাদি কথাগুলো বারবার উঠে আসছে এই সংরক্ষণের বিরোধিতার যুক্তি দিয়ে।
এবং সংরক্ষণ বিরোধিতার যুক্তিগুলো বারবার এটা কেন আসছে, কারণ হচ্ছে আমাদের রিওয়ার্ড সিস্টেমটা অসম্ভব স্কিউড, এবং সেখানে একজন সরকারি চাকরি পেলে 100 জন পায় না। এই যেখানে অবস্থা, রিওয়ার্ড সিস্টেমটা প্রচন্ড স্কিউড হওয়ার কারণে এটা হচ্ছে। কিন্তু সেইটার কারণে আমি কখনো বলতে পারি না যে রিজার্ভেশন করে আমি ওই গ্রুপ অ্যাভারেজ গুলোকে সমান করব না। কেন করব না? কারণ গ্রুপ অ্যাভারেজ গুলোকে সমান করাটা আমার প্রাইমারি কর্তব্য, প্রথম কর্তব্য, কিন্তু সেটা এখনো হয়ে ওঠেনি। সেটা গত 50 বছরে হয়ে ওঠেনি। গ্রুপ অ্যাভারেজ এখনো যদি দেখি, এর ডেটা আছে, এর ডেটা যে কোনো ন্যাশনাল স্যাম্পল সার্ভে খুললেই পাওয়া যাবে যে সেখানে এসসি, এসটি, আদার্স এবং তাদের যে এডুকেশনাল অ্যাচিভমেন্ট এবং তাদের যে গড় রোজগার, এর ডেটা আছে, এবং সেখানে তফাৎটা দেখা যাবে যে এই গ্যাপটা কিন্তু কমছে না, এই গ্যাপটা কমছে না। অর্থাৎ এত সংরক্ষণের পরেও দেখা যাচ্ছে যে এই গড়ের পার্থক্যটা কিন্তু কমছে না। তাহলে তো সমাজকে এটা নিয়ে ভাবতে হবে। অর্থাৎ একটা ম্যাক্রো ইস্যু এখানে আছে, যেটা আমরা ভাবতে বসেছি আর কি। সেখানে কারোর যদি একদম ব্যক্তিগত জায়গা থেকে তার বঞ্চনার বোধ হয় যে সংরক্ষণের জন্য আমি বঞ্চিত হচ্ছি আর কি, সেটা সামাজিক প্রশ্ন নয়। আমি বলবো সামাজিক প্রশ্ন হচ্ছে এইটাই, যেটা হচ্ছে ম্যাক্রো প্রশ্ন। এইটুকুই। আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি কি? জাস্ট সরি আমি ইন্টারাপ্ট করলাম, যেহেতু মানে একটা শর্ট প্রশ্ন আছে। সেটা হচ্ছে, আপনি যে বললেন গ্রুপ অ্যাভারেজ সেম নয়, তো সেটা কি মানে রিজার্ভেশন আসার পর কখনোই বাড়েনি? মানে একটার এই দুটো গ্যাপ কি কখনোই কমেনি, নাকি এটা না 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 কমেনি? সমস্ত ডেটাই তাই বলছে, কমেনি, একই রকম প্রায়। হ্যাঁ, কিন্তু এটা স্টেট টু স্টেট ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, স্টেট টু স্টেট ভ্যারিয়েশন আছে। তামিলনাড়ু, ওই জন্যই বললাম তামিলনাড়ুর সঙ্গে পশ্চিমবাংলার তুলনা চলে না। মানে তামিলনাড়ুতে এই জিনিসটা, যেহেতু ওখানে রিজার্ভেশনটা বহুদিন ধরে, সেটা তো একটা উচ্চশিক্ষার ক্ষেত্রে দেখলে পরিষ্কার বোঝা যায়। তামিলনাড়ুতে ওদের গ্রস এনরোলমেন্ট তো অনেক বেশি হায়ার এডুকেশনে, প্রায় 40, এবং সেখানে কোনো গ্রুপের মধ্যে কোনো তফাৎ নেই সেখানে, এবং সেখানে সাধারণভাবে 40 এবং এসসি এসটি সবই প্রায় 40-এর কাছাকাছি, 39-40 এইরকম। ওখানে এই পার্থক্যটা নেই তামিলনাড়ু। আর একটা জিনিস আমার মনে হয় এর সঙ্গে যোগ করার দরকার আছে, যে এটা রিজার্ভেশনটাকে না ইন এক্সক্লুশন, যদি এটাকে ইস্যু হিসেবে, আলোচনার ইস্যু হিসেবে আমরা দেখি, আমরা প্রায় রিজার্ভেশনটাকে সেপারেট একটা ইস্যু হিসেবে দেখি। কিন্তু আমার মনে হয় যে এই যে সুযোগের সমতার কথা যেটা দিয়ে অমিতাভ শুরু করলেন, এইটা অন্য ক্ষেত্রগুলোতে, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে, আমি একটা ছোট্ট ম্যাপ দেখাচ্ছি এখানে। আমি একটা 2009-10 সালে আমি একটা কাজ করার চেষ্টা করেছিলাম। সেটা হচ্ছে যে এই যে ম্যাপটা দেখছেন এইখানে, এটা কি দেখা যাচ্ছে? ম্যাপটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা সরি, আবার চলে গেল, আবার করতে হবে। ঠিক আছে, আমি করছি। তো মানে ছোট্ট জিনিস, আমি মুখে বলেও দিতে পারি, এটা এমন কিছু খুব খুব ইম্পর্টেন্ট কিছু নয়। ম্যাপটা দেখাও কুমারদা। এই যে ম্যাপটা, এইখানে যেগুলো এই লাল লাল বা কালচে লাল হয়ে আছে, এইগুলো 2001 সেন্সাসের ভিত্তিতে, আমি 2009 সালে করেছিলাম কাজটা। 2001 সেন্সাসের ভিত্তিতে লোয়েস্ট ফিমেল লিটারেসি ব্লক গুলোকে আমি র্যাঙ্কিং করেছিলাম। এইবার এইগুলো কোনগুলো, এই লোয়েস্ট ফিমেল লিটারেসি রেট ব্লকগুলো, এবার যখন আমি দেখছি যে এই ব্লকগুলোতে যখন আরেকটু ভাগাভাগি করা হচ্ছে, এগুলো অচিন অনেক কাজ করেছেন এগুলো নিয়ে, যখন আরেকটু ভাঙছি তখন দেখছি যে এই ব্লকগুলো হচ্ছে সব থেকে হাইয়েস্ট এসসি এসটি মুসলমান পপুলেশন। মানে একদিকে হচ্ছে মালদা, ওপরের দিকে মালদা উত্তর দিনাজপুর, আর নিচের দিকে হচ্ছে পুরুলিয়া এবং বাঁকুড়ার অংশ বিশেষ। এবং এইগুলোতে দেখা যাচ্ছে সব থেকে বেশি, মানে সিঙ্গেল টিচার স্কুল সব থেকে বেশি, এবং অন্যান্য যে ইয়েগুলো, সুযোগ সুবিধাগুলো, এডুকেশনের যে ইনফ্রাস্ট্রাকচার, অর্থাৎ এইগুলো মানে সংরক্ষণ তো আমি ওপরে গিয়ে, আমি যখন ঠেলে গুঁতিয়ে কোনোভাবে আমি কষ্টের সৃষ্টি ওপরে পৌঁছলাম, তখন তো সংরক্ষণের প্রশ্ন। তার আগেই তো আমার এই সুযোগগুলো থাকছে না। আমার প্রথম কথা হচ্ছে, আমার তো মানে
পশ্চিমবঙ্গ সরকার যখন শিশু শিক্ষা কর্মসূচি বলে প্রোগ্রামটা চালু করলেন 1998 সালে এসে, মানে বামফ্রন্ট সরকার এসছে 77 সালে, 98 সালে এসে তারা একটা প্রোগ্রাম চালু করলেন শিশু শিক্ষা কর্মসূচি বলে। এবং প্রোগ্রামটার পেছনে অবজেক্টিভ কি ছিল, যে তারা লক্ষ্য করলেন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং মুসলমান বসতিগুলোতে বাচ্চাদের জন্য যথেষ্ট সংখ্যক স্কুল নেই, তাদের পড়ার সুযোগ নেই, আমরা স্কুল করতে পারছি না, সুতরাং একটা বিকল্প ব্যবস্থা শিশু শিক্ষা কেন্দ্র করলাম। অর্থাৎ একদিকে একটা রেকগনাইজ করলেন যে আমরা করতে পারিনি, কিন্তু এই রেকগনাইজেশনটার জন্য মানে এত বছর 21 বছর কেন লেগে গেল সেটা বোঝা যাচ্ছে না। যাই হোক, কিন্তু এখনো পর্যন্ত যদি দেখা হয় ওই রেকগনিশনটার পরেও শিশু শিক্ষা কেন্দ্র হলো এবং ইত্যাদি, এখন তো এসএসকে প্রোগ্রামটাই প্রায় চলে না, কিন্তু স্কুলের হিসেব যদি দেখি এখনো পর্যন্ত সিঙ্গেল টিচার স্কুলগুলো ওইগুলোতেই ছড়িয়ে আছে, এবং সেখানে ভাষার সমস্যা আছে, বিশেষ করে আদিবাসীদের মধ্যে। তো এবং ভাষার সমস্যাটা অনেকে শুধুমাত্র আদিবাসীদের প্রসঙ্গটা তোলেন, এইটা কিন্তু অন্যান্য যাদেরকে আমরা তথাকথিত বাংলা ভাষী বলি, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়ায় যে দলিত অঞ্চলগুলো, সেখানে কিন্তু মানে তারা যে বাংলা ভাষা বলেন আর পাঠ্য বইয়ের যে বাংলা ভাষার আকাশ পাতাল তফাৎ। সুতরাং এইগুলো অনেক এখানে, এবং সব থেকে বড় সমস্যা হয়ে যায়, যেটা আমরা যারা এডুকেশন নিয়ে মাঠে ঘাটে একটু কাজ করেছি, সেটা হচ্ছে এই বাচ্চারাও যে লেখাপড়া করতে পারে এবং এগিয়ে যেতে পারে, এই আস্থাটার অভাব। এটা জন্মান্তর ধরে তারা জেনে এসছেন যে এদের দিয়ে কিছু হবে না, সুতরাং এদের চেষ্টা করে লাভ নেই, এইরকম একটা জিনিস। তো এইখানে মানে যখন আমরা রিজার্ভেশনের কথা বলবো, তখন সঙ্গে সঙ্গে কিন্তু এটা যে এডুকেশনের ডেলিভারি, এইটার দিকেও কিন্তু নজর দেওয়ার খুব খুব একটা জোর দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয়। দ্বিতীয় আর একটা জিনিস মনে হচ্ছিল, এবং এখান থেকে এইটার কারণে যেটা হচ্ছে যে সব সময় আমরা যেটা শুনি, এখানেও কেউ কেউ বলছিলেন যে এই ফার্স্ট জেনারেশন তারা তো পেয়ে গেলেন, তারপরে আর এবার যদি বন্ধ করে দেওয়া হয়, তারপরে একদম পরিষ্কার নাম করেই বলতে পারি, এখানে অনেকে নমশূদ্রদের খুব গালাগালি দেন যে ওরা সব চাকরিগুলো খেয়ে যাচ্ছে। নমশূদ্ররা তারা একটা মস্ত বড় ধর্মীয় সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে নিজেদের শিক্ষিত করে তুলেছেন, সুতরাং সেখানে স্টেটের কোনো ভূমিকা নেই, তারা নিজেদের মুভমেন্টের মধ্যে দিয়ে, নেমলি মতুয়া আন্দোলন। এবার ন্যাচারালি যখন সুযোগগুলো আসে, তো তারা একটু সহজে পান, অন্যরা অনেকে, যেমন বাগদিদের মধ্যে এবং শিক্ষার সঙ্গে এর সম্পর্কটা খুব পরিষ্কার। বাগদিদের 1901 সালে বাগদি এবং নমশূদ্র এদের মধ্যে শিক্ষার হার ছিল সমান, এবং এদের দুই গোষ্ঠীর মধ্যে সাক্ষরতার হার ছিল সমান, আবার ক্ষেত মজুরের প্রপোর্শনও প্রায় কাছাকাছি। কিন্তু গত 100 বছরে কি পরিবর্তন আমরা দেখছি, যে নমশূদ্রদের মধ্যে ক্ষেত মজুরের সংখ্যা নেমে গেছে 16%, অথচ বাগদিদের মধ্যে সেটা এখনো 57-58% আছে, এবং লিটারেসির ক্ষেত্রে একটা, তো লিটারেসি মুভমেন্টটা তাদেরকে অনেকটা এগিয়ে দিয়েছে, যেটা অন্যগুলোর ক্ষেত্রে হয়নি, যেটা স্টেট বা অন্যান্য এজেন্সিগুলোর করবার কথা ছিল সেটা করেনি। সুতরাং সেখানে খামোখা নমশূদ্রদের ঘাড়ে কোপটা পড়ে যে ওরা সব খেয়ে নিচ্ছে। তো এই যে কম্পিটিশনের অভাবটা তৈরি হচ্ছে, নমশূদ্রের সঙ্গে বাগদি কম্পিট করতে পারছে না, তার জন্য তো নমশূদ্র দায়ী নয়, বাগদি দায়ী নয়, তার জন্য তো অন্য কেউ, একটা থার্ড পার্টি তার জন্য দায়ী। সেইটাকে আমাদের আইডেন্টিফাই করারও খুব প্রয়োজন আছে। একদম ঠিক কথা, এটা সত্যি। আর একটা ছোট্ট জিনিস একটু অ্যাড করি সন্দীপের কথায় বলতে গিয়ে, আমি একটু সরলীকরণ করলাম, সেটা হচ্ছে যে এই গ্রুপ অ্যাভারেজ গুলো ডিফারেন্স একেবারেই কমেছে, কিন্তু আবার যদি আমি এসটি, এসসি, ওবিসি যদি ভাগ করে দেখি, তাহলে দেখবো যে অন্যরকম। অর্থাৎ ওবিসি আর আদার্স এর মধ্যে যতটা কমেছে, এসসি এবং আদার্স এর মধ্যে যতটা কমেছে, এসটির ক্ষেত্রে একেবারেই কমেনি।
সুতরাং ওখানে একটা আরো ডিপার ইস্যু আছে আর কি, যে সেখানে আমরা সবসময় যেহেতু ওই SC/ST সবসময় এক করে দেখি না, ওই জায়গাটা খুব একটা ডিপার ইস্যু আছে, সেটা হচ্ছে ST। আমরা বিশেষভাবে যদি ST গ্রুপের মানে অ্যাভারেজ অ্যাচিভমেন্ট লেভেল দেখি বিভিন্ন ক্ষেত্রে, ওই গ্যাপটা দেখবো যে একদম কমেনি, মানে রিলেটিভলি কোথাও বেড়েছে। এবং এসটিদের মধ্যে আরেকটা বড় সমস্যা আছে, সেটা হচ্ছে ইন্টার গ্রুপ ডিফারেন্স। এইটা এত বেশি, মানে বিশেষ করে কয়েকটা গ্রুপ, লোধাদের মতন কতকগুলো গ্রুপ, মানে এই আমরা যে রিপোর্টটা করলাম আদিবাসী ইন ওয়েস্ট বেঙ্গল বলে, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে লোধাদের যে অ্যাচিভমেন্ট সেটা একেবারে মানে আকাশ পাতাল পার্থক্য হয়ে যাচ্ছে অন্যদের সঙ্গে। সুতরাং ওই ইন্টার গ্রুপ ডিফারেন্সটা যেটা আছে, মানে দলিতদের মধ্যেও রয়েছে, কিন্তু আদিবাসীদের মধ্যে একটা ওই পার্টিকুলার একটা দুটো কমিউনিটির, এবং যে যত মার্জিনাল তার ডেপ্রিভেশনটাও তত বেশি। সেটা একটা আরেকটা লেভেলের কথা যেটা অচিন বলছেন, খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দুজনকেই, সেটা হচ্ছে যে মানে এত যে ভেরিয়েশন, তো একটা স্টেট ওয়াইজ ভেরিয়েশন আছে, আবার ইভেন উইদিন মানে SC/ST যখন চট করে এটা বলে দেওয়া হয়, একটা ব্ল্যাঙ্কেট একটা আমব্রেলার নিচে পুরোটাকে দেওয়া হয়, এই ভেরিয়েশন গুলোকে যখন কি অ্যাকাউন্ট করা হয় না রিজার্ভেশনে, এগুলো নিয়ে আদৌ কি চিন্তা ভাবনা করা হয়েছে? মানে আমাদের কারণ নিশ্চয়ই ডেটাগুলো সবাই দেখছে সরকারি ইয়ে থেকে, তো আলাদা করে কি এগুলো নিয়ে কখনো ভাবা হয়েছে? এখানে আমি একটা কথা বলি যে মানে এইখানে আমি তফাৎটা দেখি যে US এর অ্যাফার্মেটিভ অ্যাকশন আর আমাদের এখানকার রিজার্ভেশন বিষয়টা কাছাকাছি একই জিনিস আর কি, কিন্তু চর্চার জায়গা থেকে আমি যদি দেখি US এ অ্যাফার্মেটিভ অ্যাকশনের নিয়ে প্রধান প্রশ্নটা ইন্টেলেকচুয়াল লেভেলে এবং সমস্ত স্তরে আমি বলবো, যে কোনো ইউনিভার্সিটিতে গেলেই, যে কোনো সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টে গেলেই যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ অ্যাকশন এতদিন হওয়া সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে যে ডিফারেন্সটা তেমন কমে, মানে যতটা কমার কথা কমছে না, অর্থাৎ ডিফারেন্সটা রয়ে যাচ্ছে। এই নিয়ে বিস্তর গবেষণা হয় এবং সেগুলো চর্চা হয়, এবং সেখানে কিন্তু এটাকে অ্যাফার্মেটিভ অ্যাকশনের ফেলিওর বলা হয় না, বরং উল্টোটা বলা হয় যে অ্যাফার্মেটিভ অ্যাকশনের ফলে এমন কিছু ব্যাপার আমরা হয়তো চাপা পড়ে যাচ্ছে, যেটাকে আমরা আমাদের আরো বেশি বেশি করে লক্ষ্য রাখা উচিত। অর্থাৎ কেউ কিন্তু অ্যাফার্মেটিভ অ্যাকশনের ভুল বলে এটাকে বলে না, বলে আরো কিছু করতে হবে সেই ভেবে বলে। আমাদের এখানে ব্যাপারটা হয়ে গেছে কি, যে এই যে যদি আমি বলি এইরকম যে 50 বছর রিজার্ভেশনের পরেও কিছু হয়নি, এরকম যদি বলি, সঙ্গে সঙ্গে বলবে তাহলে রিজার্ভেশন এটা করে হলোটা কি, বরং তাদেরকে ক্লাস 1 থেকে ভালো করে পড়াও, মানে সঙ্গে সঙ্গে এরকম কথা এসে যাবে, তাই না? এইখানেই আমাদের একটা ডিসকোর্সের, পাবলিক ডিসকোর্সের একটা তফাৎ আছে, বেশ ভালো রকমের তফাৎ আর কি। আমি আমেরিকার সাধারণ জনগণের কথা বলছি না, আমি বলছি সাধারণত যারা ভাবনা চিন্তা করেন, এবং যে কোনো ইউনিভার্সিটিতেই সেখানে কিন্তু এই নিয়ে বিস্তর চর্চা হয়। এই তো সেই মেরিটোক্রেসি নিয়ে একটা বই আছে, সেখানে অনেকগুলো খুব রিসার্চ পেপারও আছে, সেগুলো তারা কিন্তু সব এইগুলো নিয়ে বলছেন আর কি, যে তাই তো, যে কেন এটা হচ্ছে, এটা নিয়ে তারা খুব পাজলড আর কি, যে কেন হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাকশনের পরেও কেন দেখা যাচ্ছে যে আফ্রিকান আমেরিকানরা এখনো তাদের ওই গ্রুপ অ্যাভারেজটা পিছিয়ে থাকছে, এটা তো থাকার কথা নয়। তো এই চর্চাটা কিন্তু আমাদের এখানে কম, আমি বলবো, মানে আমরা ডিফারেন্সটা দেখাই সবাই আর কি, কিন্তু এত সত্ত্বেও কিন্তু ডিফারেন্সটা কেন রয়ে যাচ্ছে, এবার সেক্ষেত্রে পলিসিটা আর কি কি হওয়া উচিত, মানে রিজার্ভেশনটাকে প্রশ্ন করে না, প্রশ্ন হচ্ছে যে আর কি কি করা উচিত আর কি, সেই চর্চাটা কম হয় এখানে। মানে তুলে দিতে পারলেই তো বাঁচে, সেজন্য চর্চাটা। থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি উদ্দাম দাস প্রশ্ন করেছেন, ওনার প্রশ্নটা নিয়ে আমরা আজকের আলোচনা সভা শেষ করব। উনি যদি একটু মাইকটি আনমিউট করে প্রশ্ন করেন। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। কে বলছে? হ্যালো হ্যালো, বলুন, হ্যাঁ শোনা যাচ্ছে, একটু জোরে বলুন। আমি ঠিক এক্স্যাক্টলি কুমারদা যে কথাটা বললেন এবং অচিনদাও যেটা দিয়ে শেষ করলেন, সেটাকে ধরে একটা মানে আগে থেকেই ভাবছিলাম, মানে এই আলোচনাটার মধ্যে সম্ভবত আমার নামটা খেয়াল পড়ছে না, বোধহয় রূপালিদি যে ইয়েটা রাখলেন, যে এক্সাম্পলটা রাখলেন, যে উচ্চশিক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংরক্ষণের ফলে যারা আসছেন তাদেরকে ডিসক্রিমিনেট করে দেওয়া হচ্ছে, বা তারা আর যারা আছেন মানে মানে তার সঙ্গে তাল মিলিয়ে এগোনো তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।
তো আমার যেটা বলার সেটা হচ্ছে যে এই এই প্রশ্নটা থেকে এই এই জায়গাটা থেকে ইমপ্লিমেন্টেশনের ফেলিওর বা অনেক প্রশ্ন আসতে পারে, কিন্তু মানে আলটিমেটলি তো মানে শুরুতে তো সরকারি চাকরির ক্ষেত্রে মানে সংরক্ষণ ছিল, তারপরে উচ্চ শিক্ষাতে হলো। কুমারদা তারপর যে কথাটা আর কি করলেন যে প্রাথমিক শিক্ষার যে জায়গাটা সেটা যদি সবার ক্ষেত্রে সমানভাবে না থাকে, এবং মানে ইন্ডিয়ার ক্ষেত্রে তো এটা মানে আজকে মানে স্বাধীনতার এত বছর পরেও যে যে গ্যাপটা থাকছে, সেই জায়গাটা যদি অ্যাড্রেস করা না হয় তাহলে এই ডিসক্রিমিনেশন মানে সংরক্ষণটাকে এক্স্যাক্টলি মানে আবারও ওই জায়গাটাই আসবে যে সংরক্ষণটাকে এক্স্যাক্টলি একটা মানে আলাদা করে না দেখে, মানে সংরক্ষণটা কেন, সংরক্ষণের দরকারটা কেন, সেটাকে যদি একটু ব্রডার পার্সপেক্টিভ থেকে না ডিসকাশন করা যায়, তাহলে আসলে যারা মানে সংরক্ষণের দরকারটা মানে হচ্ছে তো এই জন্য যে একটা ডিসক্রিমিনেশন আছে, ফলে মানে এত বছর পরেও যখন আছে সেটা, ফলত ক্ষমতাশালীরা চাইবেই যে এইটা থাকুক, ফলত সংরক্ষণের মানে যেটুকু সংরক্ষণ আছে খুবই কম আছে, যা আছে সেটাকে মানে ফেল করানোর জন্য উদ্যোগ যা যা থাকবার সেগুলো এক পক্ষ থেকে থাকবে। ফলত সংরক্ষণটা একটা হাতিয়ার, মানে একটা খুব ইম্পর্টেন্ট হাতিয়ার, মানে এই এই জায়গাটা যদি অ্যাড্রেস না করা হয়, মানে আমার বক্তব্য হচ্ছে যে মানে 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 আমি বলতে চাইছি না যে সংরক্ষণ নিয়ে আলোচনা যখন হবে তখন সবকিছুকে একসাথে ধরে করতে হবে, সেটা নয়, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে সংরক্ষণটার সঙ্গে যে বাকি বাকি মুভমেন্ট গুলো ডিসক্রিমিনেশনের এগেনস্টে যে যে জায়গাগুলো, সেটা যে খুব ক্লোজলি লিঙ্কড হয়ে আছে, শিক্ষার ক্ষেত্রটা তো একটা জায়গা আসলোই, এছাড়াও আছে আরো, সেই আলোচনাগুলো আমার মনে হয় যে আরো আরো মানে মানে এই মানে আজকের আলোচনা থেকেই এসেছে এটা, মানে সেইগুলো নিয়েও আমার মনে হয় যে নিশ্চয়ই, কিন্তু এটা 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 উদ্যম, এটা এটা খুবই একটা ডায়ালেকটিক্যাল ব্যাপার। এটাকে যদি আমরা বলি যে, যেটা অচিন লাস্টে পয়েন্ট আউট করলেন যে আগে প্রাইমারি এডুকেশনটা সকলের জন্য হয়ে যাক বা সকল তারপর এসব ভাবা যাবে, সেটা কিন্তু মানে এই যে আজকে যেটুকু আলোচনা হচ্ছে সংরক্ষণ ইত্যাদি মানে এই সব বিষয়গুলো নিয়ে, সেটা হচ্ছে সংরক্ষণটা ছিল বলে আমরা এটা করতে পারছি, কিছু রিপ্রেজেন্টেশন আমরা পেয়েছি সেই জন্য আমরা এটা করতে পারছি। সুতরাং এই দুটো পাশাপাশি চলবে, মানে এডুকেশনের ডিমান্ড, অন্যান্য ডিমান্ড, তার সঙ্গে সংরক্ষণের দাবি, এইটা কিন্তু এমন নয়, এটা পরস্পর বিরোধী কিছু নয় এবং বিচ্ছিন্ন কিছু নয়। একেবারেই একেবারেই আমি আমি বলছি না একদমই, মানে এটা যদি মানে বুঝতে ভুল হয়ে থাকে আমার, তাহলে করার ভুল। না না, ইটস অলরাইট, ইটস অলরাইট, না না না, অলরাইট। আর আরেকজন আছেন, আমরা তারপর এবার তো বন্ধ করতে হবে। ইপসিতা, হ্যাঁ। আচ্ছা, আমার একটা প্রশ্ন বলতে কি একটা অভিজ্ঞতার কথাই বলতে চাইছি প্রাইমারি শিক্ষার বিষয়ে সেকেন্ডারিতে, যে ধরুন আমি যেটা দেখছি, আমি যে এলাকায় কাজ করি পুরোই জনজাতি এলাকা, এবার এখানে স্কুল আছে, ঠিক আছে, শিক্ষক হয়তো আছেন, কিন্তু সেটা এমন একটা জায়গায়, তো সেখানে নয় গ্রাম থেকে স্কুল এত দূরে, তারা যেতে পারেন হয়তো সপ্তাহে 1 কি 2 দিন, হলে যদি স্কুল গ্রামের কাছে হয় তাহলে শিক্ষক সেখানে পৌঁছতে পারেন সপ্তাহে 1 কি 2 দিন, বা কখনো মাসে 1 কি 2 দিন। তো এইখানে যে অবস্থায় তারা পড়াশুনো করছেন, এখান থেকে মানে আমি তো দেখতে পাচ্ছি যে তারা যথেষ্ট, তাদের ইচ্ছা আছে, বুদ্ধি আছে, সবকিছু শেখার আগ্রহ আছে, শেখার ক্ষমতা আছে, অথচ তারা মাধ্যমিকটুকু পাস করতে পারছেন না, ক্লাস 10 টুকু। এবার যদি সরকারি চাকরি যখন সংরক্ষণ আমরা রাখছি ওই এলাকাতে, সেখানে হয়তো আমি যে পোস্টটা হয়তো চাইছি নিতে, সেখানে আমার মাধ্যমিক পাশ করলেই হবে, এরকমও আমরা পোস্ট রাখছি কিছু, কিন্তু সেখানেও আমরা নিতে পারছি না, কারণ তাদের মাধ্যমিক পাশ করা নেই। এবার এই যে সংরক্ষণের কথা যখন আমরা বলছি, অথচ তাদের যে অবস্থা, মানে ওখান থেকে যারা মাধ্যমিক পাশ করে বেরোচ্ছেন, আমি বলবো ইকুইভ্যালেন্ট টু অন্য জায়গা থেকে অন্তত গ্রাজুয়েশন বা মাস্টার্স করা, কারণ এতটা প্রতিকূলতা ওখানে পেরোতে হচ্ছে। এবং আমি ওখানে যারা মাধ্যমিক পাশ করতে পারছে না, 8, 9 পাস কি 10-এ পাশ করতে না পারা, তাদেরকে নিয়ে কাজ করে দেখেছি, তারা অন্য কোনো অংশে অন্যদের কাছ থেকে শেখা বা কোনো কিছুর জায়গাতেই হয়তো কম না, তাদেরকে কাজ করে নিলে, যে গ্রুমিংটা করে নিলে তারা যেটা করতে পারেন। তো এখানে যখন সংরক্ষণের কথা হয়, এবার যদি আমি, ঠিক আছে, আমি
ক্যাটাগরিতে দিয়ে দিলাম যে এত পার্সেন্ট আমার এসটি রয়েছে, কিন্তু আমি হয়তো সেটা ফিল আপই করতে পারবো না ওই এরিয়াতে। আর যদি ফিল আপ করতেও পারি, তারা এই এই যে বিশাল অংশ, তারা কিন্তু অংশগ্রহণই করতে পারছেন না, কারণ তাদের এই মাধ্যমিক পাসটুকু করা নেই। তো আমার তো মনে হয় এলাকা বেসিসে মানে ভিত্তিতে কিছু কিছু অন্তত এলাকায় যেখানে অতটা পিছিয়ে পড়ে, সেখানে হয়তো এই মানে কতটা পার্সেন্টেজ আমরা রিজার্ভ করবো, তার থেকেও তার সঙ্গে সঙ্গে এই কাট অফ গুলো হয়তো বদলানোর প্রয়োজন আছে। পাশ করার যোগ্যতা বা এটা হয়তো আমার মনে হয় দরকার, কারণ এই এরিয়া থেকে আজ দিনের পর দিন কোনো জায়গাতেই মানে বেশিরভাগ এরকম জায়গায় রিপ্রেজেন্টেশন যে একদম প্রত্যন্ত এলাকাগুলো থেকে প্রায় নেই, কারণ এটা দিনের পর দিন এরকমই অবস্থা চলছে এখানের ইয়েতে। হয়তো কিছুটা বেটার হচ্ছে দিনের সঙ্গে, কিন্তু এই পার্সেন্টেজ মানে সংরক্ষণের সঙ্গে আমি কাট অফের বা মানে যোগ্যতার একটা জায়গাতেও আমি বলবো হয়তো কাট অফ চেঞ্জ করার প্রয়োজন আছে এই এলাকাগুলোর জন্য। আমি এই ইপসিতাদির কথাটা খুব ইন্টারেস্টিং, এখানে আমি একটুখানি বলি। হ্যাঁ, তো এইটা আমি মানে আমার বলার অংশটা আমি শেষ করেছিলাম একটা কথা বলে, যে এই এখন যে ব্যবস্থাটা আছে এটা যে সেরা ব্যবস্থা, মানে সবচেয়ে বেশি জাস্টিস এখানে এনশিওর্ড হচ্ছে, এরকম কোনো দাবি নেই। মানে কিন্তু এটা জাস্ট আগেরটার থেকে, আগে যা অবস্থা ছিল তার থেকে এক ধাপ ভালো হয়েছে। এইবার এক্স্যাক্টলি এই যে ইপসিতাদি যে কথাগুলো বলছে, এই এই প্রশ্নগুলোকে তো এই ডিসকোর্সের মধ্যে নিয়ে আসতে হবে, যে জায়গা ভিত্তিতে যোগ্যতা মানে সংরক্ষণের জন্য যোগ্যতা কমানো যায় কিনা, অথবা অন্য কোনো ভাবে এদের আরো সুবিধা দেওয়া যায় কিনা, যাদের অন্য ধরনের প্রতিকূলতা রয়েছে মানে অবস্থানগত, অথবা সেই প্রতিকূলতা দূর করার জন্য সরকারের কি করা মানে কি করা কর্তব্য ইত্যাদি, এই পলিটিক্সটা তৈরি করা। এটা তো মানে এখানে একজন আমি দেখলাম একজন লিখেছেন যে একটা গঠনমূলক নোটে যদি শেষ হয় আলোচনা, তা আমার মনে হয় শেষ করার পক্ষে কিন্তু এটা খুব আইডিয়াল কথাও বটে, যে এই সংরক্ষণ এখন অব্দি যতটা হয়েছে সেইটার ভিত্তিতে দাঁড়িয়ে এর পরের দাবিগুলোর রাজনীতি তৈরি করা। মানে এটাই তো সমাজের কাজ, যে এই রাজনীতিটা তৈরি করা। হ্যাঁ, একদম। আর এবার যদি কোনোভাবে মানে এই ওয়ান সাইজ ফিটস অল না করে, যদি যখন সংরক্ষণ নিয়ে কথা হচ্ছে সেটাকে মানে একেবারেই যদি একটা এলাকা ভিত্তিক একটা মানে মাইক্রো প্ল্যান অন্তত সংরক্ষণের কথা সেটা বলা যায়, এইটা যদি ডিসকোর্সে আনা যায় মাইক্রো প্ল্যান। কারণ এটার জন্য আমি আরেকটা জিনিসও জানতে চাইবো কুমার দাওচিন্দা বা আর কেউ যদি থাকে কোনো স্টাডি, যে একই কমিউনিটি ধরা যাক বিভিন্ন রাজ্যে বা ধরুন মানে বিভিন্ন এলাকায়, কিছুটা গ্রাম্য এলাকা কিছুটা শহুরে এলাকায়, সেখানে যখন তারা বসবাস করছেন তাতে কতটা তফাৎ হচ্ছে সেখানে, এইটার উপর কোনো স্টাডি আছে কিনা? এই যে একই টি ট্রাইব আমরা বলি, আসামে দেখছি, ত্রিপুরায় দেখছি, পশ্চিমবঙ্গে দেখছি, তাদের অবস্থা তো সব জায়গায় ঠিক একরকম নয়। আমি হেলথ প্যারামিটারও একরকম পাই না সবকিছু, তো সব রকম শিক্ষার ক্ষেত্রেও একরকম হবে মনে হয় না, তাদের মধ্যেও অনেক ভাগ আছে এই জায়গায়। তো এইগুলো কি কখনো দেখা হয়েছে? বা দেখা তো হয়েছে অবশ্যই, কিন্তু সেগুলোর ভিত্তিতে কি মানে একটা মাইক্রো প্ল্যান সেটাকে রিজার্ভেশন না, যথেষ্ট যদি আমাদের কাছে তথ্যই না থাকে, ইপসিতা মানে সত্যি কিন্তু আমাদের কাছে তথ্য নেই। এই যে বিভিন্ন টি ট্রাইব, মানে প্রথম কথা হলো আসামে যে ঝাড়খণ্ডী যে টি ট্রাইব, মেনলি যে ঝাড়খণ্ড, তারা স্কেডিউল কাস্ট হিসেবে ট্রাইব হিসেবে গণ্য গণ্য হন না। আচ্ছা, না এখন ত্রিপুরা দিয়েছেন সেটাই বলছেন, প্রচুর তফাৎ দেখা যাচ্ছে সেখানে। এখন কথা হচ্ছে যে তারা তো এই স্ট্যাটাসটাই নেই, তো এসটি স্ট্যাটাসটা নেই। এইবার ত্রিপুরায় আছে, সেটার জন্য তফাৎ হয়েছে কিনা? না না, আমরা তফাৎ হয়েছে কিনা সেটা তো কি করে বুঝবো? দরকার তো, তাহলে সেটাই আমি বলছি। নিশ্চয়ই দরকার, আমি সেই জন্যই তো এই সমস্ত আলোচনাগুলো তো ওই কারণেই হচ্ছে। না, প্রথম কথা হচ্ছে যে একটা জিনিস আমরা খুব সহজে যেটা বুঝতে পারি, যে এই যে বললাম যে পশ্চিমবাংলার বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীগুলোর আমরা একটা কাজ করলাম, সেন্সাস রিপোর্ট থেকে আমরা তাদের একটা স্ট্যাটাস, একটা প্রিলিমিনারি একটা স্টেট পেয়ে গেলাম, ছবি পেলাম, তারপর আমরা সেটা নিয়ে আরো একটু মানে ডিপার ইনভেস্টিগেশন করলাম। এবার আসামে করতে গেলে আমাদের কি করে করবো সেটা? আসামে এই ধরনের কোনো কম্পারিজন আমরা করতে পারছি না। আমাদের মানে আসামের সাঁওতালরা কেমন আছেন ওখানে না গেলে, এক প্রাইমারি কাজ না করলে অনেক, এটা শুধু আদিবাসী বলে না, আমাদের এই যে সোশিও ইকোনমিক অ্যান্ড কাস্ট সেন্সাস হলো,
তারপর তো সেটাকে তো পাবলিশ করা হলো না, বন্ধ করে দেওয়া হলো। উই ডু নট নো। 1931 সালের পর আমরা জানি না যে আমাদের এই যে বলা হয় যে মানে কি ধরনের পরিবর্তনগুলো হয়েছে আমরা তো জানি না। এটা যতক্ষণ পর্যন্ত না আমরা একটা প্রাইমারি সার্ভে করব, আজ ওবিসি, একে ওবিসি বলে দিলাম, তাকে ওবিসি বলে দিলাম, কিসের ভিত্তিতে বললাম? মানে ওই 1931-এর আগের যা তথ্য ছিল, এবার হচ্ছে বেঙ্গল, আসাম, এই সমস্ত জায়গায় এটা জনসংখ্যার এমন আদান প্রদান ঘটেছে যে ওই তথ্যগুলো এখন পুরো অপ্রাসঙ্গিক। মানে যে বর্ডার প্রভিন্সগুলোতে, পাঞ্জাব এবং আসামের ক্ষেত্রে, এই বেঙ্গলের ক্ষেত্রে, আসামের ক্ষেত্রে এগুলো একেবারে অপ্রাসঙ্গিক হয়ে গেছে। ওই তথ্য দিয়ে আমরা ওবিসি ডিটারমিন করতে পারি না, তার জন্য প্রাইমারি সার্ভে দরকার ছিল, আমরা করিনি। সেই সার্ভে আমাদের কাছে নেই। কিন্তু একটা মানে এবং খুব সামান্য কোনো খুব ওই সেন্সাস থেকে যেটুকু পাওয়া যায় সেটা হচ্ছে বিভিন্ন শিডিউল কাস্ট কমিউনিটিগুলো, শিডিউল ট্রাইব কমিউনিটিগুলো, তাদেরটা পাওয়া যায়, কিন্তু অন্যদেরটা যে ব্রাহ্মণদের কি আমরা জানি না। সেটার জন্য আমাদের প্রাইমারি সার্ভে করতে হবে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমরা 2008-9 সালে দক্ষিণ 24 পরগনায় একটা প্রাইমারি সার্ভে করেছিলেন জনসংস্কৃতি বলে একটা অর্গানাইজেশন, 15,000 হাউস হোল্ডে। এবং সেখানে আমি এটা দেখাতে পারি, সেখানে এই হচ্ছে ছবিটা, এই যে এটাতে কি দেখতে পাচ্ছি? এগ্রিকালচারাল লেবারার কারা? তাদের মধ্যে বাগদিদের মধ্যে 45%, আর সেটা ব্রাহ্মণদের মধ্যে 9-এর নিচে। মানে এটা আবার সুন্দরবন বলে ব্রাহ্মণ এগ্রিকালচারাল লেবারার পাওয়া গেল, অন্যত্র তো ব্রাহ্মণ এগ্রিকালচারাল লেবারার পাওয়া যায় না। এবার অন্যান্য বিভিন্ন কমিউনিটিগুলো, কাওড়াদের মধ্যে, হাড়িদের মধ্যে, সদগোপদের মধ্যে, রাজুদের মধ্যে, ধোপাত, মাহিষ্যদের, এই যে কমিউনিটি ওয়াইজ কার কি অবস্থা, এগুলো তো আমরা জানি না। আমাদের তো এইগুলোর জন্য কোনো রকম কোনো সার্ভে নেই। মানে কেন্দ্রীয় সরকার যেটা করবার চেষ্টা করছিলেন সেটা তো রিপোর্টই পাবলিশ করা হলো না। তাহলে এই ধরনের সমস্যাগুলো সেটা তো আমাদের আলোচনায় নিশ্চয়ই আনতে হবে, আনা খুবই খুবই প্রয়োজন। তো আমি এখানে থামছি। আর দেখতে পাচ্ছি না কেউ হাত তুলেছেন বলে, কিন্তু কিছু প্রশ্ন দেখলাম যেটি আমরা করলাম এক্ষুনি। আলোচনাটি যদি সামাজিক কর্তব্যের দিকে আলোকপাত করে শেষ হয় তাহলে উপকৃত হব। শুভঙ্কর দাস বলছেন সামাজিক কর্তব্যের কথা। হ্যাঁ, সেটা তো এটা তো অনেক কথা হয়েছে। অমিতাভ বলেছে, অচিন বলেছেন, সামাজিক কর্তব্য তো খুবই বিরাট। এবং ইপসিতাও যেটা বললেন সেটাও তো একটা সামাজিক কর্তব্যের মধ্যেই পড়ে। একদম। আর মনে হয় না কারোর প্রশ্ন আছে বলে। আর প্রশ্ন থাকবে, কিন্তু আজকেই সব শেষ করতে হবে এমন না। আমরা আবার এরকমই অনেক লেকচারস করব, অনেক টকস করব, কনভারসেশনস করব, যাতে আরো কথা উঠে আসে, আরো জানতে পারি। যাতে আমি অনেকের কাছে কৃতজ্ঞ আজকে, অচিন বাবু, অমিতাভ বাবু, কুমার বাবু, আরো অনেকেই আছেন, অনির্বাণ বাবু কিছুক্ষণ আগে বেরিয়ে গেলেন, ওনার কাজ ছিল, ওনার কাছে কৃতজ্ঞ। সকলের কাছে, সন্দীপ বাবু, সবার কাছে কৃতজ্ঞ। আজকে এত এনরিচিং একটা ডিসকাশন হলো, আমার সত্যি খুব ভালো লাগলো। আমার এই নিয়ে কাজ করার খুব ইচ্ছা। সবারই আশা করি খুব ভালো লাগলো। সকলকে অজস্র ধন্যবাদ আজ আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আর থাকার জন্য আমাদের পাশে। ভালো থাকবেন আর শুভরাত্রি সকলকে বলছি। আপনাদের সাথে আবার দেখা হবে, আবার অনেক কথা হবে। শুভরাত্রি আর ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য।